আসসালামু আলাইকুম। সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন সবাই। সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে কিনা আমাকে মোদের বিদ্যালয়ে সবাইকে স্বাগতম। আমরা করছিলাম হচ্ছে আজকে আমাদের আলোচনার যে টপিকটা সেটা হচ্ছে এইচএসসি 2025 ব্যাচকে নিয়ে। কেমন? এইচএসসি 2025 ব্যাচের যাদের ফিনান্স রয়েছে, ফিনান্স প্রথম পত্র এবং ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র, এটা যাদের রয়েছে তাদের জন্য আমরা একটা রুটিন প্রকাশ করেছি। তো সেই রুটিন ওয়াইজ আমাদের ক্লাসটা হচ্ছে। তো আজকের ক্লাসে আমাদের কিন্তু রুটিন ওয়াইজ আজকে আমাদের নেবার কথা ছিল কি, ঠিক আছে, সেটা নেবার কথা ছিল হচ্ছে নবম অধ্যায়, তোমাদের ফিনান্স প্রথম পত্রের নবম অধ্যায়। অধ্যায়টার নাম তোমরা সবাই জানো। অধ্যায়টার নাম হচ্ছে ঝুঁকি ও মুনাফার হার। আচ্ছা, তোমাদের আমি একটু কথা বলি, ঠিক আছে, একটু কথা বলিনি, লেট হবার পিছনে কারণ আছে। আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ, এরপর আমাদের কিছু কাজ গোছায় আনতেও একটু দেরি হয়েছে। সব মিলায় আজকে ক্লাস নেওয়ার মতন কোনো পরিস্থিতি ছিল না, দেখলেই তোমরা বুঝতে পারতেছো। কিন্তু তারপরেও যেহেতু কথা দিয়েছি ক্লাস নিতে হবে। এক্সট্রিমলি সরি, তোমরা ওয়েট করেছো, এর জন্য তোমাদের ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো চলো আমরা হচ্ছে ক্লাসটা শুরু করি। কেমন? একদম এটা তো বুঝতেই পারতেছো, তোমাদের নবম অধ্যায়, ঠিক আছে, তোমাদের নবম অধ্যায়, অধ্যায় 9। আচ্ছা, নবম অধ্যায় ঝুঁকি ও মুনাফার হার, রিস্ক অ্যান্ড রিটার্ন বলে এটাকে, ঠিক আছে। এই অধ্যায় থেকে তোমরা 2টা প্রশ্ন পাবা ইনশাল্লাহ। কয়টা প্রশ্ন পাবা? 2টি প্রশ্ন পাবা ইনশাল্লাহ। কয়টি? 2টি প্রশ্ন, আর মিনিমাম 4 থেকে 5টি এমসিকিউ পাবা। অলরাইট, 2টা প্রশ্ন পাবা এবং 4 থেকে 5টা এমসিকিউ পাবা। অলরাইট, 2টা প্রশ্ন 2টা সৃজনশীল আসবা পাবা, এবং এটা কিন্তু মোটামুটি সব বোর্ডের জন্য। কেমন? আচ্ছা আচ্ছা, তো চলো আমরা পরে চলে যাই। তো দেখো, তোমাদের শর্ট সিলেবাসে ফিনান্স প্রথম পত্রে, এটা কিন্তু ফিনান্স প্রথম পত্রের জন্য, ঠিক আছে। এটা ফাইন্যান্স ফার্স্ট পেপারের। কেমন? তোমাদের ফিনান্স ফার্স্ট পেপারে শর্ট সিলেবাসে অধ্যায় আছে কিন্তু এই 5টা। কেমন? তো আমি এই শর্ট সিলেবাস সম্পর্কে একটু আলোচনা করে দিই। খেয়াল করো, প্রথম যে অধ্যায়টা, ঠিক আছে, অধ্যায়টার নাম হচ্ছে অর্থায়নের সূচনা। এখান থেকে তোমরা 2টা প্রশ্ন পাবা ইনশাল্লাহ, ঠিক আছে, 2টি কোশ্চেন পাবা, ঠিক আছে, 2টি। তৃতীয় অধ্যায়, এখান থেকে তোমরা প্রশ্ন পাবো মিনিমাম 2 থেকে 3টি ইনশাল্লাহ, ঠিক আছে। এই অধ্যায়টাই সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদের ফিনান্স বইয়ের। ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন, এখান থেকে মিনিমাম তোমরা 2টি প্রশ্ন পাবা ইনশাল্লাহ। কেমন? অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং থেকেও 100% তোমরা 2টি কোশ্চেন পাবা। নবম অধ্যায় থেকে ইনশাল্লাহ তোমরা 2টি কোশ্চেন পাবে। কেমন? তো যদি হিসাব করো তাহলে 6 আর 2 8, 8 আর 3 9, টোটাল তোমার হচ্ছে হলো 8 আর 3 9। আচ্ছা, তো 9 আর স্বাভাবিকভাবে এখনো যে 2-3টা প্রশ্ন, এই 2-3টা প্রশ্ন বিভিন্ন অধ্যায় থেকে আসবে। অষ্টম অধ্যায় থেকে একটা আসতে পারে বেশি, ষষ্ঠ অধ্যায় থেকে আসতে পারে একটা বেশি, তারপর প্রথম অধ্যায় থেকে একটা বেশি আসতে পারে, এরকম আর কি। কেমন? আচ্ছা, এমনও হইতে পারে যে তৃতীয় অধ্যায় থেকে 3-4টা প্রশ্ন দিয়ে দিচ্ছে, এটাও হইতে পারে, ঠিক আছে। অলরাইট, তো প্রশ্ন সম্পর্কে একটা ধারণা আই হোপ তোমরা পাইছো। তো এরপরে আমরা যদি যাই এই অধ্যায়ের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলা, ঠিক আছে, আমরা তোমাদের যে জ্ঞানমূলক কোশ্চেনগুলো দিচ্ছি
ইনশাল্লাহ আশা করি এর বাইরে তোমার আর কোনো কিছু পড়া লাগবে না, তোমরা জাস্ট খালি এই কোশ্চেনগুলো একটু পড়ে যাও। আর এর মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে হলো এইটা, এই যে ঝুঁকি কি বা ঝুঁকি কাকে বলে, ঠিক আছে, প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। তো দেখতেই পাচ্ছ এগুলো কি পরিমাণ বোর্ডে আসছে, আর সবচেয়ে বেশি বোর্ডে আসছে ঝুঁকি কি, রিস্ক, হোয়াট ইজ দি রিস্ক, ঝুঁকি কি, ঠিক আছে। ঝুঁকি হচ্ছে প্রত্যাশিত আয়ের থেকে হ্যাঁ প্রকৃত আয়ের যে কম হওয়া, সেটাই হচ্ছে হলো ঝুঁকি। বা তোমরা এভাবেও বলতে পারো যে অনিশ্চয়তার যে অংশ পরিমাপযোগ্য সেটাকেই ঝুঁকি বলে, ঠিক আছে। আচ্ছা, তো এরকম ভাবে বাকিগুলো তোমরা পড়ে ফেলবে। আর্থিক ঝুঁকি কি, ব্যবসায় ঝুঁকি কি, বাজার ঝুঁকি কি, অনিশ্চয়তা কি, সম্ভাবনা কি, পোর্টফোলিও ঝুঁকি কি, ঝুঁকি মুক্ত আয়ের হার কি। তো এগুলো তোমরা পড়বা, এন্ড তোমরা 100% শিওর থাকো তোমার এই নবম অধ্যায় থেকে যে সৃজনশীল আসবে দুইটা, তো এখান থেকে তুমি 100% কমন পাবা, ঠিক আছে, একদম 100% কমন উপযোগী, ঠিক আছে। এগুলো পড়লে এগুলোর বাইরে আর লাগে না, এবং তুমি পরীক্ষা হলে যে মিলাই নিও, এগুলো যদি না আসে পরীক্ষার হল থেকে বের হয়ে এসে আমাদের তুমি কমেন্ট করে যাও, সমস্যা নেই, ঠিক আছে। এটা ফিনান্স, এটা আমি পড়াচ্ছি তোমাদের। এবার দেখো অনুধাবনমূলক প্রশ্ন, খদাগের জন্য আমরা এই যে সাজেশন দিচ্ছি এটাও কিন্তু একদম 100% কমন উপযোগী, এগুলোর বাইরে থেকে আসবে না এবং হয়ও না প্রশ্ন, বুঝছো, এগুলোর বাইরে থেকে কোশ্চেন হয় না, ঠিক আছে। এগুলো একটু পড়ে যাবা, বুঝে বুঝে পড়ে যাবে ইনশাল্লাহ, এইটা আর কি কথা, ঠিক আছে। আমি জাস্ট একটু দেখিনি তোমাদের কি অবস্থা। আচ্ছা, আমাদের ভিডিওটা আমি একটু শেয়ার করি, কেমন? তোমাদের ফ্রেন্ডরা যারা আছে তাদেরকে একটু মেনশন করে দিতে পারো, কেমন, যাদের ক্লাসটা দরকার, যাদের ফিনান্স আছে তোমাদের পরিচিত ফ্রেন্ডদের, যাদের একটু মেনশন করে দিতে পারো। আই হোপ এখান থেকে ভালো কিছু পাবে আজকের ক্লাস থেকে ইনশাল্লাহ। এই অধ্যায় A to Z কমপ্লিট হয়ে যাবে আজকে। অধ্যায় করবার পরে, শেষ করবার পরে তোমরা এটা শিওর থাকো যে এই অধ্যায় নিয়ে তোমাদের একটা প্রশ্ন থাকবে না, এবং ইনশাল্লাহ সব কমন পাবা, কেমন? তো আসো, তোমার এই যে জ্ঞানমূলক কোশ্চেনগুলা, ঠিক আছে। মুনাফা হলো ঝুঁকি গ্রহণের পুরস্কার, ব্যাখ্যা করো। আর্থিক ঝুঁকি কিভাবে তৈরি হয়, ব্যাখ্যা করো। বাজার ঝুঁকিকে কেন অপরিহার্য ঝুঁকি বলা হয়, তারল্য কিভাবে সৃষ্টি হয়, পোর্টফোলিও কেন গঠন করা হয়, যে হ্যারি মার্কুইজের পোর্টফোলিও পত্রকোষ তত্ত্ব, এটা। পোর্টফোলিও বিনিয়োগ কেন বেশি দক্ষতার পরিচয় বহন করে। পোর্টফোলিও বিনিয়োগ কেন দক্ষ, কারণ তুমি একটা প্রকল্পে বিনিয়োগ না করে যখন ওইটা বেশ কয়েকটা খাতে বিনিয়োগ করবা, তখন এটার ফলে তোমার ঝুঁকিটা র্যাপিডলি হ্রাস পাবে, ঠিক আছে, অনেকটা কমে যাবে। তো এই জন্যই এটা দক্ষতার পরিচয় প্রকাশ করে। তো এখানে আমি 6টা অনুধাবন দিয়েছি, আর এখানে তোমার হচ্ছে জ্ঞানমূলক দিয়েছি 8টা। এই 8টা জ্ঞানমূলক এবং এই 6টা অনুধাবন তোমরা পড়বে ইনশাল্লাহ। আশা করি এখান থেকে তোমরা 100% কমন পাবে, ঠিক আছে, 100% কমন পাবে, একদম সুনিশ্চিত থাকো, এর বাইরে আর লাগবে না। তো এগুলা তোমরা একটু স্ক্রিনশট করে নিতে পারো, কিংবা আমি তোমাদের PDF আপলোড দিয়ে দিতে পারি, তোমরা যদি চাও আর কি, কেমন? আচ্ছা, নেক্সটে যাই। আচ্ছা, নেক্সটে বোর্ড কোশ্চেন আমরা সলিউশন করবো ইনশাল্লাহ ভেঙে ভেঙে। তো এই অধ্যায়ের বেসিকটা আমি তোমাদের একটু বুঝাই দিই, ছোট্ট ছোট্ট কয়েকটা বেসিক আছে, একটু খেয়াল করো। ঝুঁকি ও মুনাফার হার, ঠিক আছে। আচ্ছা, আগে বুঝো এই অধ্যায়ে মূলত কি অঙ্ক আসে, সবসময় আগে এটা বুঝো ভালো মতন, এই অধ্যায়ে কি অঙ্ক আসে। দুইটা নিয়মের অঙ্ক আসে এই অধ্যায়, কেমন? একটা আসে হচ্ছে আদর্শ বিচ্যুতি, কি আসে? 1 নাম্বার আসে হলো আদর্শ বিচ্যুতি। এটা আরেকটা নাম হলো পরিমিত ব্যবধান। এটা একদম মুখস্থ করে ফেলো। আর এই যেটা আমি লিখে দিলাম, কেমন, আদর্শ বিচ্যুতি, এইটা হলো তোমার পরীক্ষায় আসবে আসবে আসবে, গ্যারান্টেড,
তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন এই অধ্যায় থেকে আদর্শ বিচ্যুতি আসবে আসবে আসবে, ইংরেজিতে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন এটাও মনে রেখো, এই আদর্শ বিচ্যুতির আরেকটা নাম হলো পরিমিত ব্যবধান। তোমার প্রশ্নে কিন্তু অনেক সময় বলে দেয় যে পরিমিত ব্যবধান নির্ণয় করো বা পরিমিত ব্যবধান প্রস্তুত করো। তো তোমাকে যদি পরিমিত ব্যবধান করতে বলে তখন তুমি বুঝে নিবা যে ওটা তোমাকে আদর্শ বিচ্যুতি করতে বলেছে, কেমন? আচ্ছা, আর 2 নাম্বার হচ্ছে হলো পোর্টফোলিও ঝুঁকি। 2 নম্বর হচ্ছে হলো পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করা। ঠিক আছে, তো এই 2টা টপিকের বাইরে কখনো প্রশ্ন আসে না এবং কখনো আসবেও না, তুমি শিওর থাকো। তো তোমার এই 2টা টপিক যদি তুমি একটু ভালো মতন বুঝো তাহলে ইনশাল্লাহ তোমার এই ঝুঁকি ও মুনাফার হার থেকে তুমি 2টা সৃজনশীল 100% কমন পাবো ইনশাল্লাহ, কেমন? আচ্ছা, এবার আসো আদর্শ বিচ্যুতি নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে। তো এইটাই কিন্তু মেইন ইম্পর্টেন্ট, মানে এই আদর্শ বিচ্যুতি। ঠিক আছে, এটা হলো মেইন অঙ্ক। তো এইটা নির্ণয় করার জন্য আমাদের কি লাগবে আগে এইটা একটু খেয়াল করো। দেখো, আদর্শ বিচ্যুতি, এই দেখো এই আদর্শ বিচ্যুতির অঙ্কটা একদম সিম্পল একটা অঙ্ক। ঠিক আছে, তুমি জাস্ট খালি প্রথমে দেখবা সম্ভাবনার মান থাকলে আর সম্ভাবনার মান না থাকলে, বুঝছো? এক হলো সম্ভাবনার মান থাকলে, আরেকটা হলো সম্ভাবনার মান না থাকলে। এই 2 ভাবে বেসিক্যালি প্রশ্নটা হয়। স্যার মনে হয় অসুস্থ, ভীষণ। ঠিক আছে, শুধু অসুস্থ না, ভীষণ। শুধু তোমাদের কথা দিয়েছি এজন্য আসলাম, কেমন? তো প্রশ্নে এই সম্ভাবনার মানটা, এটা হলো একটা মান। ঠিক আছে, পয়েন্ট আকারে দেওয়া থাকে, এটা আমি একটু পরে অঙ্কে তোমাদের দেখাই দিচ্ছি। তো এই সম্ভাবনার মান কোনো অঙ্কে দেওয়া থাকবে, আবার কোনো অঙ্কে দেওয়া থাকবে না। যদি সম্ভাবনার মান দেওয়া থাকে তখন সূত্রটা হবে হচ্ছে হলো এইরকম, সিগমা। এই সিগমাটা কেমন? এই দেখো, এই সিগমা, এই গোল দিয়ে মাথার উপর একটা ছোট দাগ দিয়ে দিবা। সিগমা সমান সমান রুট ওভার সামেশন ফার্স্ট ব্র্যাকেট আর আই মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পি আই। কি লিখছি? প্রথমে দিছি একটা রুট ওভার, এরপর দিছি সামেশন। সামেশন মানে কি? যোগ করা, সাম। ঠিক আছে, ফার্স্ট ব্র্যাকেট শুরু আর আই মানে হলো আয়ের হার, মানে রিটার্ন, আর মানে রিটার্ন, মাইনাস আর বার। এই আর বার মানে হচ্ছে হলো এক্সপেক্টেড রিটার্ন বা প্রত্যাশিত আয়ের হার, কেমন? এটার উপরে বর্গ করতে হবে। ঠিক আছে, গুণন পিআই। এই পিআই মানে হলো প্রবাবিলিটি, প্রবাবিলিটি মানে সম্ভাবনার মান। এগুলো সব প্রশ্নে দেওয়া থাকবে, কেমন? তো এগুলো প্রশ্নে দেওয়া থাকবে, এগুলো আমি তোমার একটু পরে অঙ্ক একদম ধরে ধরে করাই দিচ্ছি। ডোন্ট ওয়ারি, জাস্ট খালি ক্লাস করো, 100% পেরে যাবা। ঠিক আছে, আর এবার দেখো সম্ভাবনার মান যদি দেওয়া থাকে তখন তো আমরা এই ফর্মুলাটা ইউজ করব, আর সম্ভাবনার মান যদি দেওয়া না থাকে তখন আমরা এই ফর্মুলাটা ইউজ করব। কি ইউজ করব? সিগমা সমান সমান রুট ওভার সামেশন ফার্স্ট ব্র্যাকেট আর আই মাইনাস আর বার স্কোয়ার। আর এর উপরে যে ছোট্টটা দাগ দিয়ে এটাকে বলে আর বার। ঠিক আছে, মানে প্রত্যাশিত আয়ের হার ডিভাইডেড এন মাইনাস 1।
তো এটা হলো গিয়ে তোমার সম্ভাবনার মান যদি না থাকে তখন আমরা এই ভাগের সূত্রটা ব্যবহার করি, কেমন? আর যদি প্রশ্নের সম্ভাবনার মান থাকে তাহলে আমরা এই গুণের সূত্রটা ব্যবহার করি। যেমন দেখো এখানে গুণ আছে, তো এই দুইটা সূত্র যদি তুমি মুখস্থ রাখতে পারো বা একটু কষ্ট করে মাথায় রাখতে পারো তাহলে এই অধ্যায় তোমার কাছে একদম পানি ভাত হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? আর আমি তোমাদের ম্যাথ করাই দেখাই দিচ্ছি। আর একটা জিনিস একটু এক্সট্রা মাথায় রাখতে হবে, সেটা হলো এইখানে দেখো একটা আর বার আছে আর এইখানেও দেখছো একটা আর বার আছে, হ্যাঁ, এটাকে বলা হয় এক্সপেক্টেড রিটার্ন, ঠিক আছে? তো এই এক্সপেক্টেড রিটার্নটা তোমার একটু বের করে নিতে হবে, ঠিক আছে? আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পিআই। যদি সম্ভাবনার মান থাকে তাহলে এই আর বার নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এইটা, আর আই ইন্টু পিআই, এটার সামেশন যোগ। আর সম্ভাবনা মান যদি না থাকে তখন এই আর বারটা কিভাবে বের করব? আর বার সমান সমান সামেশন আর আই ডিভাইডেড এন, রাইট? আর এটাই মেইন সূত্র। আর এর পাশাপাশি, এইটার পাশাপাশি তোমাদের যদি কখনো মন্তব্য দিতে হয় কোথাও, মন্তব্য মানে বুঝতে পারছো তো, যে কোন প্রকল্পে বিনিয়োগ করব বা কোন প্রকল্পে বিনিয়োগ করব না, এরকম কোনো কিছু যদি আসে তো সেক্ষেত্রে তোমরা কিভাবে আসলে মন্তব্যটা দিবা? ওই মন্তব্যটা দিবা হচ্ছে সিভির মাধ্যমে। কিসের মাধ্যমে বলো? সিভির মাধ্যমে। তো কি সিভি, কি সিভির সূত্র কি? সিভি সমান সমান উপরে দিবা সিগমা, নিচে দিবা হচ্ছে আর বার ইন্টু 100। এই সূত্রটা তোমরা একটু মাথায় রেখো, ঠিক আছে? এটা হলো যখন মন্তব্য দেওয়া লাগবে তখন এই সূত্রটা। তার মানে এই সিগমা যেটার উত্তর বের হবে এটার রাখবো উপরে, আর এই আর বার যেটা বের হবে মানে এক্সপেক্টেড রিটার্ন এটা রাখবো নিচে। ওটা দিয়ে 100 গুণ দিয়ে 100 দিয়ে গুণ দিলে পাবো হচ্ছে সিবি। সিবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন, বিভেদাঙ্ক, ঠিক আছে? বিভেদাঙ্ক বা বিভেদাঙ্ক। তো এখানে সেই একই, যদি তোমার সিগমা সম্ভাবনা মান দেওয়া না থাকে তখন তো সিগমা এইভাবে সূত্র দিয়ে বের করব। এই সিগমাটারে দিব উপরে আর এই আর বারটাকে দিব নিচে, ঠিক আছে? আর 100 দিয়ে গুণ, রাইট? এখন বলো এখানে তোমরা কি বুঝো নাই? ঠিক আছে, তোমরা চাইলে একটু স্ক্রিনশট করে নিতে পারো। এটা হচ্ছে হলো তোমার আদর্শ বিস্তৃতি বা পরিমিত ব্যবধান। এবার হচ্ছে হলো আমরা শিখবো হচ্ছে পোর্টফোলিও ঝুঁকি, ঠিক আছে? পোর্টফোলিও ঝুঁকি বা পত্রকোষ তত্ত্ব, ঠিক আছে? তো এই পত্রকোষ তত্ত্বটা আমরা নির্ণয় করব, কেমন? সিগমা পি দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি, ঠিক আছে? সমান সমান লম্বা করে একটা রুট ওভার দিব, ডাব্লিউ ক, মনে করো ক প্রকল্পের ভারের স্কয়ার, ক প্রকল্পের আদর্শ বিস্তৃতি সিগমার স্কয়ার প্লাস খ প্রকল্পের ভারের স্কয়ার, খ প্রকল্পের আদর্শ বিস্তৃতির স্কয়ার প্লাস 2 ডাব্লু ক ইন্টু ডাব্লু খ সিগমা ক সিগমা খ কোরিলেশন। এই সূত্র যখন আমরা ম্যাথ করব তখন তোমাদের আমি ডিটেইল বুঝাই দেব, ঠিক আছে? জাস্ট খালি এই সূত্রটা তোমরা একটু খাতায় নোট করে রাখো। এই সূত্রটা কখন? যখন তোমরা হচ্ছে পোর্টফোলিও নির্ণয় করবা, ঠিক আছে? যখন পোর্টফোলিও ঝুঁকি নির্ণয় করবা তখন এই ফর্মুলাটা, কেমন? আচ্ছা, সমস্যা? ঠিক আছে,
স্যার এই অধ্যায়টা স্কিপ করছি। বাবা এই অধ্যায়টা স্কিপ করার কোনো কিছু নেই, অধ্যায়টা খুবই সহজ একটা অধ্যায় এবং এই অধ্যায়টা তুমি এক রাতে শিখে পরের দিন পরীক্ষা হলে যেতে পারো। তুমি একদমই এটা নিয়ে টেনশন নিও না, কেমন? এটা এক রাতে তুমি করে পরীক্ষা হলে যে অঙ্ক সুন্দর মতন করে দিয়ে আসতে পারবা, কিছু না হইলেও জাস্ট খালি এইখানে যে আমি ফর্মুলাগুলো লিখছি এই যে এই দুইটা দেখো, আমি তোমাদের এখন বোর্ড কোশ্চেন সলভ করে দেখাচ্ছি এবং এই যে বোর্ড কোশ্চেন করাচ্ছি 100% তোমরা এইগুলো পাবা, ঠিক আছে? অলরাইট, এবার আসে এই কোশ্চেনটা আমরা সমাধান করব, কেমন? আচ্ছা, এখানে বলছে চট্টগ্রাম বোর্ড 2022 সালের কোশ্চেন, এবার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, কেমন? তো এই প্রশ্নটা আমরা সমাধান করব, খুব মনোযোগ দিয়ে প্রশ্নটা একটু দেখো, ঠিক আছে? এইগুলা তোমরা পরীক্ষা হলে যে পাবাই পাবা, ইনশাল্লাহ গ্যারান্টেড পাবা, কেমন? আচ্ছা দেখো, কদাগে বলছে হচ্ছে সিএপিএম কি? আচ্ছা, সিএপিএম এর ফুল মিনিং হচ্ছে হলো ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ঠিক আছে? এটা হলো সিএপিএম এর ফুল মিনিং বা সিএপিএম নির্ণয় করা। এবার চলো, ঝুঁকি ছাড়া কি মুনাফা অর্জন করা সম্ভব? জি না, ঝুঁকি ছাড়া মুনাফা অর্জন করা কখনো সম্ভব না, কারণ হাইয়ার দ্য রিস্ক হাইয়ার দ্য প্রফিট। তুমি যত বেশি ঝুঁকি গ্রহণ করবা তত বেশি মুনাফা করতে পারবা, ঠিক আছে? আচ্ছা, বাটা সুজের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এই যে এখানে দেখো কি বলছে, বাটা সুজের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। এই যে আদর্শ বিচ্যুতি একটু আগে বলছি, এই যে অধ্যায়ের মেইন অঙ্কই কি? আদর্শ বিচ্যুতি, যেটা এসে বসে রয়েছে তোমাদের পরীক্ষা হলে, আদর্শ বিচ্যুতি, কেমন? আচ্ছা, তো আদর্শ বিচ্যুতির ক্ষেত্রে আমরা জানি দুইটা ফর্মুলা, একটা হলো সম্ভাবনার মান দেওয়া না মানে থাকলে এটা, আর সম্ভাবনার মান দেওয়া না থাকলে এটা। এখন আমাদের প্রশ্নে যদি একটু খেয়াল করি, আমাদের প্রশ্নে এখানেই দেখো, এখানে বছর দেওয়া আছে, বাটা সুজের আয়ের হার দেওয়া আছে, কোকা কোলা একটা ফালতু কোম্পানি, কোকা কোলার আয়ের হার দেওয়া আছে। এখন দেখো, এই যে দুইটা কোম্পানির আয়ের হার দেওয়া আছে আর একটা বছর দেওয়া আছে, এখানে দেখো সম্ভাবনার মান নাই। ভালো মতন খেয়াল করো, এখানে সম্ভাবনার মান নেই, বুঝছো? এই অঙ্কের সম্ভাবনার মান কি? সম্ভাবনার মান নাই। তাহলে সম্ভাবনার মান যদি দেওয়া না থাকে, ঠিক আছে, আর সম্ভাবনার মান ডাইরেক্ট লেখা থাকবে যে সম্ভাবনার মান, নিচে কতগুলো পয়েন্ট দেওয়া থাকবে, এরকম ডিরেক্ট লেখা থাকবে সম্ভাবনার মান। তো এখানে দেখো কোথাও সম্ভাবনার মান নাই। তো সম্ভাবনার মান যদি না থাকে, ঠিক আছে, সম্ভাবনার মান যদি দেওয়া না থাকে, তখন আমরা কোন সূত্রটা লিখি? একটু আগে তোমাদের দেখাইছি, চলো আমরা সেই সূত্রটা লিখব। তোমাদের জন্য আমি খুব গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ রেডি করছি, ওগুলো পড়লে হয়ে যাবে, ঠিক আছে? এই ক্লাসটা করো, পরীক্ষা হলে যে তুমি বুঝতে পারবা যে স্যার কি পড়াইছে, ঠিক আছে? খেয়াল করো প্রশ্নে কি বলছে আমাদের। প্রশ্নে বলছে হচ্ছে যে বাটা সুজের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে আগে লিখি বাটা সুজের আদর্শ বিচ্যুতি। বাটা সুজের আদর্শ বিচ্যুতি নির্ণয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা প্রথমে এখানে সিগমা দিব। কি দিব? সিগমা দিয়ে, যেহেতু সম্ভাবনার মান নেই সেহেতু ভাগের সূত্রটা হবে বা করে আমরা একটা রুট ওভার দিব। আর আই মাইনাস আর বার স্কোয়ার এন মাইনাস 1। এটা হচ্ছিল কি তোমার হচ্ছে আদর্শ বিচ্যুতির সূত্র। এখন এইখানে একটা কথা আছে, এখানে হচ্ছে তোমার এই আর বারের মানটা অলওয়েজ বের করে নিতে হয়। তো চলো আমরা আর বারের মানটা একটু বের করে নিই, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখবো
এখানে আর বার সমান সমান আর আই ডিভাইডেড এন। বুঝছো? সামেশন আর আই, আর আই মানে কি আয়ের হার, বলো আর আই মানে কি আয়ের হার। এই যে এই আর আই মানে আয়ের হার। তো এখানে দেখো, এখানে কিন্তু বাটা কোম্পানিরটা নির্ণয় করতে বসে। কারটা নির্ণয় করতে বসে? বাটা। তাহলে বাটা সুরের এই যে আয়ের হার, কিসের হার? আয়ের হার। তার মানে এখানে যেগুলো আছে এগুলো হলো আয়ের হার। 15%, 17%, 19%, 21%। এটা এই কোকা কোলা আপাতত লাগবে না। তাহলে এই আয়ের হারগুলো আমাদের লাগবে, ঠিক আছে? তো চলো আমরা এই আয়ের হারগুলো লিখি। কত পার্সেন্ট? 15, 17, 19, 21। 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21। এবার এন, এন মানে কি নাম্বার অফ ইয়ার্স, বছর সংখ্যা। তো এই অঙ্কের ভিতরে যদি বছর সংখ্যা দেখি তো কয় বছর? 1, 2, 3, 4, 4 বছরের অঙ্ক। কেমন? তাহলে এখানে আমরা এটাকে অবশ্যই অবশ্যই কত দিয়ে ভাগ দিতে পারি? 4 দিয়ে ভাগ দিতে পারি। তাই এগুলো সব যোগ দিয়ে আমরা 4 দিয়ে ভাগ করব। কেমন? তো আসো, 15 প্লাস 17 প্লাস 19 প্লাস 21 সমান সমান দেবো, আসবে 72। ওটাকে ভাগ দেবো 4 দিয়ে। তো 4 দিয়ে ভাগ দিলে হয় কত? 18। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখবো 18। অবশ্যই অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দেবো। এই অধ্যায়ের সব অঙ্কেই পার্সেন্টেজ দিতে হবে। কেমন? আচ্ছা, এবার আসো, এই যে আর বার, হ্যাঁ, প্রত্যাশিত আয়ের হার, এটা আমাদের এই যে নির্ণয় করে ফেললাম। কেমন? এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের হচ্ছে এখানে মান বসাতে হবে। তো মান বসানো খুবই সহজ। সমান সমান দিলাম n মাইনাস 1। n মানে কি নাম্বার অফ ইয়ার্স, বছর সংখ্যা। তাহলে বছর সংখ্যা কয় বছর ছিল? 4 বছর। 4 বিয়োগ সূত্রের 1। এই যে বিয়োগ সূত্রের 1। এবারে উপরের কাজটা করতে হবে। কি কাজ করতে হবে? আর আই, প্রথম বছরে আর আই মানে কি আয়ের হার। প্রথম বছর আয়ের হার কত ছিল? 15 মাইনাস, আর আর বার আমাদের কত বের হইলো? আর বার বের হইলো আমাদের এই যে 18%। আর বার কত বের হয়েছে? 18%। তাহলে আমরা এই আর বারের এখানে কত লিখবো? 18, এটার স্কোয়ার। এই সামেশন, সাম মানে কি যোগ, যেমন এখানে সাম মানে কি যোগ, এই জন্য আমরা প্রত্যেকটা আয়ের হারকে আর আইকে আমরা যোগ করছি। এখানে সামেশন মানে কি যোগ, তার মানে এবার প্রত্যেকটা আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এবার দিলাম যোগ। দ্বিতীয় বছরের আড়াই কত? দ্বিতীয় বছর আড়াই হচ্ছে 17%। তাহলে লিখলাম 17 মাইনাস আর বার মানে প্রত্যাশিত আয়ের হার কত? 18%। তাহলে লিখলাম 18 প্লাস তৃতীয় বছরে কত? 19, আর বার কত? 18 স্কোয়ার প্লাস চতুর্থ বছরে কত? 21 মাইনাস কত? 18 স্কোয়ার। এবার একটু খেয়াল করেন, 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে হয় হচ্ছে 3 বছর। এখানে আমরা 3 লিখলাম। এবার 15 থেকে 18 বিয়োগ করবে, এটার বর্গ করব। ঠিক আছে? 15 বিয়োগ 18 সমান সমান, এবার এটার হচ্ছে বর্গ 2 করলে হয় কত? 9 প্লাস পরেরটা সিমিলার ওয়েতে 17 মাইনাস 18, এটার যদি বর্গ করি তাহলে হয় 1। তারপরে 19 মাইনাস 18, এটার বর্গ করলেও হয় 1। এরপরে কত? 21 মাইনাস 18, এটার বর্গ করলে হয় 9। তাহলে 9 আর 1 10, সরি 9 2 18, 18 আর 2 20। তাহলে 20কে আমরা কত দিয়ে ভাগ দিব? 3 দিয়ে ভাগ করব। ঠিক আছে? 20 ভাগ 3 করলে হয় হচ্ছে 6.66, এরকম আসছে। 6.67 লিখে দেওয়া যায়। কেমন? আচ্ছা, তো ক্যালকুলেটারে এটার আমরা এবার হচ্ছে বর্গ করব। ঠিক আছে? তাহলে প্রথমে লিখব বর্গ 6.67 করলে বেরোচ্ছে 2.58। 2.58, এটা হলো আদর্শ বিচ্যুতি। এবং অবশ্যই উত্তরে কি লিখে দিব? পার্সেন্টেজ লিখে দিব। আচ্ছা, উত্তর কত? 2.85। ঠিক আছে?
5 8 সরি 5 8, এইটা হচ্ছে আমাদের কি এটার আদর্শ বিস্তৃতি বাটা সূচের। এবার দেখো প্রশ্নের ঘ দাগে কি বলছে একটু ভালো মতন খেয়াল করো, যে মিথুনের কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা সঠিক হবে। এখানে বলছে কোন সিকিউরিটিতে বিনিয়োগ করা কি হবে, বিনিয়োগ করা সঠিক হবে, তোমার মতামত লেখো। তাহলে কোন সিকিউরিটিতে আমরা বিনিয়োগ করব, আমরা এই বাটা এই যে কোম্পানিটা এখানে বিনিয়োগ করব, এই যে বাটা এখানে বিনিয়োগ করব, নাকি আমরা এই কোকা কোলা এখানে বিনিয়োগ করব। ঠিক আছে, কোকা কোলায় তো বিনিয়োগ করা যাবেই না, বুঝতে পারছো? তো আমরা কোথায় বিনিয়োগ করব, বাটাতে বিনিয়োগ করব নাকি কোকা কোলায় বিনিয়োগ করব, কেমন? তো এখন আমরা কোথায় বিনিয়োগ করব এটার আগে আমাদের কি করতে হবে, এর আগে আমাদের তোমার হচ্ছে হলে এই কোকা কোলার আদর্শ বিস্তৃতিটা বের করতে হবে, কেমন? আমরা কিন্তু এই বাটারটা বের করলাম, এই যে এখানে বেসিক্যালি কার বাটা সুজের আদর্শ বিস্তৃতি বের করছি, কত? এই যে 2.558%, এটা হলো বাটারটা বের করছি। তাহলে এবার আমার কারটা লাগবে, এই কোকা কোলারটা বের করতে হবে। তো সিমিলার ওয়েতে আমরা চলো কোকা কোলারটা একটু বের করি, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার, অঙ্ক মিলে গেলে কমলা কালারের চশমাটা পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, একটু সম্পূর্ণ মিলাই তো আগে, তারপরে দেখা যাক, কেমন? আচ্ছা এবার আসো, তাহলে আমাদের কোকা কোলার আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে হবে। ঠিক আছে, আমরা ঘ দাগের উত্তর করি, কেমন? সিমিলার ওয়েতে নির্ণয় করতে হবে, কেমন? একই সূত্র, সামেশন ফার্স্ট ব্র্যাকেট আর আই একই সূত্র। এই অঙ্কে যে সূত্র লিখছি এই অঙ্কেও একই সূত্র, কারণ কোকা কোলা কোম্পানিরও সম্ভাবনার মান দেওয়া নাই, কোকা কোলারও সম্ভাবনার মান দেওয়া নাই। ঠিক আছে, আচ্ছা তো আমাদের এই আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে গেলে এই আর বারটা লাগবে। তো চলো আগে আমরা একটু আর বারটা নির্ণয় করে ফেলি, কেমন? এখানে আর বার সমান সমান মানে প্রত্যাশিত আয়ের হার সামেশন আর আই ডিভাইডেড এন। দেখো সামেশন আর আই মানে কি আয়ের হার, আয়ের হারের সামেশন করতে হবে। সাম মানে কি যোগ করা, তো আয়ের হারগুলো যোগ করতে হবে। তাহলে কোকা কোলার আয়ের হারগুলো কত? আয়ের হার এই যে কোকা কোলার আয়ের হার, এই যে আয়ের হার হলো এইগুলো কত? 25 7 32 10, 25 7 32 10, কেমন? আর নাম্বার অফ ইয়ার্স, বছর সংখ্যা কয় বছর? 4 বছর। এই যে প্রশ্ন দিয়ে দিছে বছর সংখ্যা কয় বছর? 4 বছর। এই একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসবে, কেমন? অলরাইট, স্যার অঙ্ক না করে পাশ করার উপায় বলেন। ঠিক আছে, পাশ করার উপায় হচ্ছে হলো পরের টেবিলে বসে পড়তে হবে, তাইলে পাশ করে যাবে। ঠিক আছে, আচ্ছা এবার এগুলো আমরা একটু যোগ করে 4 দিয়ে ভাগ করি। আসো 25 + 7 + 32 + 10 আসবে হচ্ছে 74। 74কে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি, তাহলে আসে 18.5। অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা এখন আমরা হচ্ছে এইটা করব, পরেরটা এই আদর্শ বিস্তৃতিটা করবো ইনশাআল্লাহ, কেমন?
n মাইনাস 1, n কয় বছরের অঙ্ক? 4 বছরের অঙ্ক, তাহলে লিখবো 4 বিয়োগ 1। আড়াই মাইনাস আর বার, আড়াই কত? প্রথম বছরের আয়ের হার 25%, তাহলে লিখবো 25 মাইনাস আর বার কত? 18.5। একদম সহজ অঙ্ক, বুঝছো বাবারা, একদম সহজ অঙ্ক, আর এটা আসবেই। এ স্কোয়ার লিখলাম, সামেশনের জন্য যোগ আনবো। দ্বিতীয় বছর আয়ের হার কত? 7%, লিখবো 7 মাইনাস আর বার কত? 18.5 স্কোয়ার। তৃতীয় বছর আয়ের হার কত? 32%, 32 মাইনাস আর বার কত? 18.5 এর স্কোয়ার প্লাস তৃতীয় বছরের আর বার কত? দেখো এখানে কি বুঝো নাই, না বোঝার কি আছে আমাকে একটু বলো। 4 থেকে 1 গেলে থাকে হচ্ছে হলো 3। এবার 25 মাইনাস 18.5 সমান সমান দিতে হবে 6.5 বেরোইছে, এটার হচ্ছে বর্গ করতে হবে 42.25। সাত মাইনাস 18.5 25 7 32 10 4। এই ঠিকই তো আছে, 18.5ই তো হয়। সুরাজ জান্নাত রাজনা, তুমি কি বলতেছো? 11.96 মানে কি পুরা প্রশ্নের উত্তর? আমি তো করিই নাই রে বাবা এখনো, আমার একটু ধীরে ধীরে যাইতে দাও। 7 মাইনাস 18.5 এটার বর্গ করলে হয় 132.25 প্লাস 32 মাইনাস 18.5 এটার বর্গ করলে হয় 182.25 182.25 প্লাস 10 মাইনাস 18.5 এটার বর্গ করলে হয় হচ্ছে 72.25। এগুলো সব যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করব। তাহলে আসো 42.25 প্লাস 132.25 প্লাস 182.25 প্লাস 72.25 সমান সমান, এটাকে ভাগ দিব হচ্ছে 3 দিয়ে, করলে হয় 143। এবার এই যে 143 আমার যেটা বের হয়েছে, এইটার আমরা কি করব? এই 143-এর বর্গ করব, কেমন? তো রুট ওভার 143। 11.95 আসছে, 9582। তাহলে আমরা যেহেতু 95-এর পরে 82 আছে 50-এর উপরে, এই 82 কি 82 কি 50-এর উপরে, তো 50-এর উপরে থাকলে এই পাশে 1 যোগ দিয়ে দেওয়া যায়, তাহলে 11.96 লেখা যায়। ঠিক আছে, 11.96। অবশ্যই কি দিয়ে দিতে হবে? পার্সেন্টেজ। এটা আমি একটু কালার চেঞ্জ করে লিখি। ঠিক আছে, 11.96, কেউ 95 লিখলে হবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, অলরাইট। হ্যাঁ, সবার উত্তর হয়েছে, যারা ঠিক বলতেছে সবার উত্তরই হয়েছে। এখন দেখো, আমার কিন্তু এইটা করতে বলে না, আমার কিন্তু এখানে মিথুনের কোকাকোলাতে বিনিয়োগ করা উচিত হবে কিনা বলছে। তাহলে এখন আমার কোকাকোলাতে বিনিয়োগ করার আগে 2টা প্রকল্পের কি বের করে নিতে হবে? 2টা প্রকল্পেরই আমার সিবি বের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আগে হচ্ছে সিবি বের করি। ঠিক আছে, তোমরা নিচেই করবা, কোকাকোলার এটা করার পরে তার নিচে করবা। ঠিক আছে, তাহলে লিখবা সিভি, কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েশন। প্রথমে কার? প্রথমটা কোন কোম্পানি ছিল? বাটা।
বাটা কোম্পানির, ঠিক আছে, এটা হলো বাটা কোম্পানির, আর একটা হলো কোকা কোলা কোম্পানির সিভি। সিভি হচ্ছে হলো কি কোকা কোলা। সিগমা ডিভাইডেড আর বার ইন্টু 100, এই তো সিভি সমান সমান সিগমা ডিভাইডেড আর বার ইন্টু 100। অলরাইট, ঠিক আছে, কারো কোনো কোশ্চেন আছে? এখন দেখো মান বসাও। তো বাটা কোম্পানির সিগমা কত ছিল? এই যে বাটা কোম্পানির আদর্শ বিস্তৃতি ছিল 2.58, তাহলে লিখি 2.58। আর এই বাটা কোম্পানির এক্সপেক্টেড রিটার্ন, হ্যাঁ, বা প্রত্যাশিত আয়ের হার বা গড় আয়ের হার কত ছিল? আর বার কত ছিল? বাটা কোম্পানির আর বার ছিল 18%। 2.58 ভাগ 18 ইন্টু 100। আজকে যা করাচ্ছি এটা হলো 100তে 100, এর বাইরে লাগবে না, কিছুই লাগবে না। এরপরে যদি কেউ মনে করো না করো তাহলে এটা তোমার লস, ঠিক আছে। আচ্ছা, এটা গেল হচ্ছে বাটা কোম্পানির। কি কোম্পানির? বাটা কোম্পানির। কেমন? সিবি বের করে মন্তব্য দিতে হবে। জি নিলয়, অবশ্যই অবশ্যই আপনি যখন মন্তব্য দিবেন সিবি বের করেই মন্তব্য দিবেন। কেমন? আচ্ছা, এবার আসেন কোকা কোলা কোম্পানির আদর্শ বিস্তৃতি কত? কোকা কোলা কোম্পানির আদর্শ বিস্তৃতি হচ্ছে হলো এই যে 11.96, ঠিক আছে, 11.96। আর কোকা কোলা কোম্পানির আর বার কত? কোকা কোলা কোম্পানির আর বার হলো আমাদের 18.5। 11.96 ভাগ 18.5 সমান সমান ইন্টু 100, 64.67। 64.67। অবশ্যই এখানেও কি দিয়ে দিতে হবে? পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। এখন দেখো কোকা কোলা কোম্পানি এটা একটা ভেজাল কোম্পানি, বুঝছো, এরা খুবই ভেজাল কোম্পানি। তো দেখো কোকা কোলা কোম্পানিতে বিনিয়োগ করা উচিত হবে কিনা তোমরা বলো, সবসময় মনে রাখবা, ঠিক আছে, ঠিক আছে। মন্তব্যের ক্ষেত্রে এই জিনিসটা অলওয়েজ মনে রাখবা। সেটা কি? যার সিভি যত কম সে তত কম ঝুঁকিপূর্ণ। যার সিভি যত কম সে তত কম ঝুঁকিপূর্ণ। তাহলে এখন দেখো বাটার সিভি হচ্ছে হলো 14.33, আর কোকা কোলার সিভি হচ্ছে হলো 64 তোমার হচ্ছে হলো 67। তার মানে কোকা কোলা কোম্পানির সিভি বেশি, তার মানে এখানে ঝুঁকি বেশি। তাহলে এই কোম্পানিতে অবশ্যই বিনিয়োগ করা উচিত হবে না। কোকা কোলা কোম্পানিতে বিনিয়োগ করা কি তোমার মতামত লেখো যে এটা কোকা কোলা কোম্পানিতে বিনিয়োগ করা উচিত হবে না, ঠিক আছে। প্রতিষ্ঠানের মালিকের নাম কি? মিথুন। মিথুন, ঠিক আছে। মিথুনের কোকা কোলা কোম্পানিতে বিনিয়োগ করা উচিত হবে না। বিনিয়োগ করা উচিত হবে না বেশি
বা উচ্চ লিখতে পারো, উচ্চ সিবি এর জন্য সিম্পলি এক লাইন লিখে দিলে হয়ে যাবে, ইনাফ, মোর দ্যান ইনাফ। কেমন? অলরাইট, এখানে তো সিবি বেশি, ঝুঁকি বেশি, তাহলে এখানে আমরা বিনিয়োগ কেন করব? ঠিক আছে, অঙ্ক বুঝতে পারছো? যদি এই যে এখন এই 250 পোলাপান ক্লাস করতেছো, যারা অঙ্ক সবাই যদি লেখো যে অঙ্ক বুঝছি লেখো, আর কারো কোনো প্রশ্ন থাকলে সেও করো। হ্যাঁ, যদি বলো যে এই 250 পোলাপান যদি কমেন্ট করো, ঠিক আছে, তাহলে আমি সেই সানগ্লাসটা পরবো। আর যদি কমেন্ট না করো বুঝছি, তাহলে বুঝবো যে তোমরা ঘুমাই গেছো, তাহলে আমিও আমার মতন অঙ্ক করে কাইটে পড়বো। অলরাইট, এই যে বুঝছি। সে বলতো যে আমি নাকি তারে বুঝি না, কিন্তু এখন তার ছেলে মেয়েরা বলে স্যার আপনারা সারা হিসাব বিজ্ঞান বুঝি না। নাম তো সুনাই হোগা, শরীফুল স্যার। ওকে, তোমরা সবাই লিখছো বুঝছি, আমি বুঝতে পারছি, এইটাও আমি বুঝতে পারছি যে তোমরা আমার সানগ্লাসটা পড়তে চাও। ঠিক আছে, সানগ্লাস, তাই তো? স্মার্ট বয় ইন টাউন। ফিনান্সের অঙ্ক মিলাইতে পারছে, একটু তো ভাব বেড়ে যেতেই পারে আমাদের, তাই না? অলরাইট, হয়েছে, অনেক মজা হয়েছে। সামনে আরেকটা অঙ্ক করতে হবে, 2টা অঙ্ক করতে হবে এখনো। কেমন? চলো, আর মজা করবো না কিন্তু। ঠিক আছে, এবার অঙ্কটা আমি একটু দ্রুত করবো। কেমন? থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ সো ভেরি মাচ। তোমরা এত দুষ্টু সবগুলা, তোদের সঙ্গে থাকতে থাকতে আমিও দুষ্টু হয়ে গেছি, বুঝছিস? আচ্ছা, আসেন, ময়মনসিংহ বোর্ড 2022 সালে এই কোশ্চেনটা আমরা সমাধান করব। কেমন? প্রশ্নের গদাগে বলছে হচ্ছিল সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। তোমরা বলতে পারবা আদর্শ বিচ্যুতি আরেকটা নাম কি? তোমরা বলতে পারবে আদর্শ বিচ্যুতি আরেকটা নাম কি? সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে বলছে, ঠিক আছে? প্রশ্ন করো, কোনো সমস্যা থাকলে জিজ্ঞাসা করো, ঠিক আছে? বলো, সবাই একটু বলো। এটা এখন দ্রুত অঙ্ক করবো কিন্তু এখন, ঠিক আছে? বেশি কথা বলতে পারবো না। বলো আদর্শ বিচ্যুতি আরেকটা নাম কি, দেখি কার কার মনে আছে। বলো, জাস্ট 30 সেকেন্ডের ভিতর বলো। সামিরা আলম ঠিক বলেছেন, নিলয় সাহা ঠিক বলেছেন, সাবিনা ইয়াসমিন ঠিক বলেছেন, এমডি রাইশাদ ঠিক বলেছেন, বাবুল ঠিক বলেছেন, তৌহিদ নাবিল, সৌমিক মেহেদি, হান্নান চৌধুরী, রশিদ, আশা, অস্টিন চাকমা, অলরাইট, রাজনা,
সামু সবাই ঠিক বলছেন, মিয়া, তারপর হচ্ছে রওনাপ, শিফাত সবাই ঠিক বলেছেন। ওকে ওকে, আমি আর নাম পড়তে পারছি, অনিক দে, তারু, সুসনা হালদার, স্টিভ রোগার্স ঠিক বলেছেন, আবিদ, ওকে অলরাইট। আচ্ছা আর বলতে হবে না, ঠিক আছে, থ্যাংক ইউ। চলেন আমরা এই অঙ্কটা ফার্স্ট সলিউশন করব। তো সিকিউরিটি এক্স এর, সিকিউরিটি কার এক্স এর কি আদর্শ বিচ্যুতি বা পরিমিত ব্যবধান বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নির্ণয় করতে বসে। অলরাইট, তাহলে সিকিউরিটি এক্স কোনটা? এটা হলো সিকিউরিটি এক্স, তার মানে এইটা নির্ণয় করব। এই অঙ্কে সম্ভাবনার মান দেওয়া আছে, এই অঙ্কে সম্ভাবনার মান কি দেওয়া আছে। তো সম্ভাবনার মান দেওয়া থাকলে আমরা জানি গুণের সূত্রটা হয়। তো চলেন আমরা গুণের সূত্রটা দিয়ে অঙ্কটা করি। তাহলে আমরা লিখব, গদাক দিয়ে লিখব সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয়, সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। অলরাইট, আচ্ছা কিরাম এক্স লিখছি আমি, কি অবস্থার, আমি কি বীজগণিত করি নাই জীবনে। সিকিউরিটি এক্স এর আদর্শ বিচ্যুতি নির্ণয়। আচ্ছা, আদর্শ বিচ্যুতি ফর্মুলাটা আমরা লিখে ফেলি, চলেন। এবার হচ্ছে গুণের সূত্রটা, সামেশন আর আই মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পি আই। অলরাইট, এটা হচ্ছে হলো সম্ভাবনার মান যদি প্রশ্নে দেওয়া থাকে তখন এই গুণের সূত্রটা আমরা ব্যবহার করি, কেমন? ঠিক আছে। আচ্ছা, এর পাশাপাশি আমরা হচ্ছে প্রথমে আর বারটা নির্ণয় করব। এখানে আর বার সমান সমান সামেশন আর আই ইন্টু পি আই। আর আই আয়ের হার, আমরা যদি আয়ের হারের দিকে খেয়াল করি, আয়ের হার হচ্ছে হলো 15, 10, 9, 15 ইন্টু এই যে 15 হচ্ছে হলো আয়ের হার, এই যে এগুলো কিন্তু প্রত্যাশিত আয়ের হার সব, আর সম্ভাবনার মানটা দিয়ে গুণ দিতে হবে। তাহলে আয়ের হার হচ্ছে হলো 15%, সম্ভাবনার মান হচ্ছে হলো কত? 0.20। সামেশনের জন্য যোগ আসবে, কেমন? আড়াই কত? দ্বিতীয় বছর কত? 10%, 10 ইন্টু 0.10, 10 ইন্টু 0.10 প্লাস তৃতীয় বছরের 9 ইন্টু 0.20, 9 ইন্টু 0.20। অলরাইট, এখন একটু গুণ দিতে হবে, কেমন? প্রত্যেকটা একটু গুণ দিতে হবে। পনেরো ইন্টু 0.20 সমান সমান হয় হলো 3 প্লাস 10 ইন্টু 0.10 করলে হয় 1 প্লাস 9 ইন্টু, এরপরে পোর্টফোলিওর অঙ্কও করাই দেবো, কিচ্ছু বাকি থাকবে না আজকের অধ্যায় করার পরে। আর এমসিকিউ করাবো, টপ যে এমসিকিউ গুলো সেইগুলা, কিচ্ছু বাকি থাকবে না আজকে ক্লাসের পরে, একটু ক্লাসটা করো, কেমন? আচ্ছা, 3, 3, 1, 3, 1, 4, 4, 1, 5, 5.8, 5.8, কেমন? এবার আসো আমরা হচ্ছে এই মানটা বসাবো, কেমন? এই মানটা বসাবো, লম্বা করে রুট ওভার দিব, ফার্স্ট ব্র্যাকেট আর আই মানে কি? আয়ের হার। তাহলে প্রথম বছরে আয়ের হার কত? 15 মাইনাস আর বার কত? 5.8 স্কোয়ার ইন্টু পি আই কত? এটা সবসময় পার্সেন্টেজে লিখবো, কত? 0.2। এবার এই সামেশনের জন্য প্লাস আনবো। দেখো, এটুকু বুঝছো? না বুঝলে পরেরটা খেয়াল করো, আরো ক্লিয়ার হয়ে যাবে, কেমন? বাবা তোমাদের কাছে আমি একটা অনুরোধ করি, ঠিক আছে? আমরা ভিডিও শেয়ার করতেও বলি না, আমাদের চ্যানেল সাবস্ক্রাইবও করতে কখনো বলি না, আমাদের পেজ ফলো করতেও বলি না। জাস্ট একটা কথা বলি, এখন অঙ্ক বুঝাচ্ছি তোমাদের কাছে, আমি তোমাদের স্যার হয়ে অনুরোধ করছি, তোমরা প্লিজ শান্ত চিত্তে
শান্ত মনে অঙ্কটা করো। তোমাদের 7 তারিখে ফিনান্স পরীক্ষা বাবা, 10 তারিখে দ্বিতীয় পত্র। এখন যদি একটু পড়াশোনা করো পরীক্ষাটা ভালো হবে, তুমি পাশ করে যাবা সুন্দর মতন, তোমার মা বাবা তোমার নিয়ে খুশি হবে। ঠিক আছে, একটু কষ্ট করে প্লিজ। তুমি কমেন্ট করলে আমাদের লাভ, শোনা। কেন লাভ? তুমি কমেন্ট করলে আমাদের এই ভিডিওটা রিচ হবে, আমাদের লোকজনের কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় যাবে, আমাদের কোর্সে লোকজন ভর্তি হবে, কিন্তু এইটা আমাদের মূল উদ্দেশ্য না। তুমি ভালো রেজাল্ট করো, তুমি পাশ করো, তুমি একটা ভালো জায়গায় চাও, এটাই আমাদের মনের শান্তি, আমাদের চোখের শান্তি। প্লিজ অপ্রয়োজনীয় কমেন্ট করো না বাবারা, প্লিজ, আমি অনুরোধ করছি, কেমন? একটু খেয়াল করো, কেমন? আচ্ছা, এরপরে হচ্ছে 15 পরে কত? 10। আয়ের হার কত? 10 মাইনাস আর বার কত? আর বার হচ্ছে 5.8 স্কোয়ার ইন্টু সম্ভাবনা মান হচ্ছিল 0.1। তৃতীয় বছর আয়ের হার কত? 9 মাইনাস আর বার কত? 5.8। 5.8 দেখা যাচ্ছে, এটার স্কোয়ার ইন্টু সম্ভাবনার মান কত? 0.20। দেখো আমি কোথাও ভুল টুল লিখছি কিনা, ভালো মতন একটু চেক করো প্লিজ। ঠিক আছে, এইটা বিয়োগ করে বর্গ করব, সম্ভাবনার মান দিয়ে গুণ দিব, শেষ। ঠিক আছে, অলরাইট। আচ্ছা দেখেন, 15 মাইনাস 5.8 সমান সমান এটার স্কোয়ার ইন্টু 16.928। পয়েন্টের পরে 3টা নিল হয়, 4টা নিল হয়, ডাজেন্ট ম্যাটার। এরপরেরটা আসি, 10 মাইনাস 5.8 এটার বর্গ করব ইন্টু 0.10 করলে হয় 1.764। 1.764 প্লাস 9 মাইনাস 5.8 বর্গ ইন্টু 0.20। 2.048। অলরাইট, এবার এগুলো সব যোগ দিব, কেমন? তোমরা একটু যোগ দাও আমার সঙ্গে। 16.928 প্লাস 1.764 প্লাস 2.048 20.74। এই 20.74 আমরা রুট করবো, মানে এগুলো যোগ করে 20.74 বের হয়েছে। ঠিক আছে, রুট করলে হয়েছে 4.55। অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিতে হবে। তাহলে এটার নাম হলো সিকিউরিটি এক্স, মানে এক্স সিকিউরিটিতে বিনিয়োগ করলে ওখানে ঝুঁকির হার বা আদর্শ বিস্তৃতি হচ্ছিল 4.55। উত্তর কত? কি রে ভাই, 10 15 10 9 15 10 9। অলরাইট, 20 10 20 20 10 20। কোথায় কি করছি? ষোলো 16.928 প্লাস 15 মাইনাস 5.8 স্কোয়ার ইন্টু 16.928। ঠিকই তো আছে। 10 মাইনাস 5.8 এই দেখো তো কোথায় গুণ বিয়োগে কি হয়েছে, ইন্টু 1.764। ঠিকই তো আছে। 9 মাইনাস 5.8 স্কোয়ার
ইন্টু 0.20 ঠিকই তো আছে কি রে আচ্ছা 4.55 ঠিক আছে অলরাইট 4.55 ঠিক আছে অঙ্ক ঠিক আছে অসুবিধা নেই 4.55 তারপরটায় যাই এখানে 5.55 কি রে ভাই কেমনে আচ্ছা যাক এটা কোশ্চেনের এটার উত্তরে যদি প্রবলেম থাকে আমি তোমার রাতে বলে দিব ঠিক আছে রাতে হচ্ছিল ওই পোস্ট করে ফেসবুকে বলে দিব আমাদের মোদের বিদ্যালয় ফেসবুক পেজে বলে দিব এরপর আসো ঘ দাগে কি বলছে সিকিউরিটি ওয়াই অধিক ঝুঁকিপূর্ণ গাণিতিকভাবে বিশ্লেষণ করো এখন দেখো সিকিউরিটি যে ওয়াই হ্যাঁ এই যে সিকিউরিটি যে ওয়াই এই সিকিউরিটি ওয়াই তো আমরা মনে করো কি বলে এটা তো আমরা এখনো জানি না এটার কত পার্সেন্ট ঝুঁকি আমরা বাইর করছি কারটার এক্স এর এখন ওয়াই এরটা আগে বাইর করতে হবে তারপরে আমার এই যে মন্তব্যটা যে ওরা যে বলছে যে সিকিউরিটি ওয়াই হলো কি অধিক ঝুঁকিপূর্ণ ঠিক আছে সিকিউরিটি ওয়াই কি অধিক ঝুঁকিপূর্ণ এই যে একটা মন্তব্য করে বসছে এটা গাণিতিকভাবে বিশ্লেষণ করে দেখাইতে হবে যে সিকিউরিটি ওয়াই যে অধিক ঝুঁকিপূর্ণ এটা ঝুঁকিপূর্ণ কি না এটা আগে আমার ওয়াইটা বাইর করতে হবে এক্সেটটা তো আমরা বাইর করছি ওয়াইটা বাইর করব তারপরে কিন্তু আমরা ডিসিশন নিতে পারবো তো চলো আমরা ওয়াইটা বের করি কেমন একদম সেম সূত্র আর আই মাইনাস আর বার স্কোয়ার ইন্টু পিআই ঠিক আছে আচ্ছা এটা হলো তোমার হলো আদর্শ বিস্তৃতির সূত্র এখন আমাদের এই আর বারটা অলওয়েজ বের করে নিতে হয় তো চলো আমরা এই 8 বারটা বের করবো কেমন এখানে আর বার এই যে আর এর উপর যেটা দাগ দাও না এটাকে বলে আর বার এটাকে এভাবেও লেখা যায় অনেকে এটাকে এক্সপেক্ট তোমার অনার্সের বইগুলো দেখবা প্রিন্সিপাল অফ ফিনান্সে এটা দেখবা এইভাবে লেখে আর এক্সপেক্টেড রিটার্ন ঠিক আছে দুইটাই সঠিক কেমন এটা নিয়ে কোনো বিষয় না এটা লিখলেও হয় ওটা লিখলেও হয় সামেশন আর আই ইন্টু পিআই আচ্ছা আর আই মানে আয়ার হাই পিআই মানে প্রবাবিলিটি সম্ভাবনার মান ঠিক আছে তাহলে ওয়াই সিকিউরিটির কত 12.5 ইন্টু 0.2 12.5 ইন্টু 0. প্লাস দ্বিতীয় বছরে কত 17.5 ইন্টু 0.10 17.5 0.10 সামেশনের জন্য যোগ তৃতীয় বছর কত 16.0 মানে 16 ইন্টু 20 16 ইন্টু 0.20 রাইট তো চলো এবার আমরা এগুলো একটু ক্যালকুলেশন করি কেমন একই জিনিস প্র্যাকটিস হয়ে গেল তোমাদের ইনশাআল্লাহ কেমন $12.5 ইন্টু 0.20 করলে হয় 2.5 প্লাস তারপরটা হয় কত 17.5 ইন্টু 0.10 করলে হয় 1.75 16 ইন্টু 0.20
3.2 সমান সমান 2.5 প্লাস 1.75 প্লাস 3.2 যোগ করলে হয় 7.45 7.45 অবশ্যই কি দিয়ে দিতে হবে পার্সেন্টেজ দিয়ে দিতে হবে কেমন এটা ভুল করা যাবে না এবার আর বার তো বের হয়ে গেল এই যে এক্সপেক্টেড রিটার্ন বের হইলো কত আমার এক্সপেক্টেড রিটার্ন বের হইলো হচ্ছে এই যে 17.45 এবার এই এক্সপেক্টেড রিটার্নটা ধরে আমাদের এই অঙ্কটা করতে হবে কেমন আয়ের হার কত প্রথম বছর 12.5 মাইনাস আর বার কত 7.45 স্কয়ার ইন্টু পিআই কত এই যে পিআই তো এখানে আছে 0. সামেশনের জন্য যোগ দ্বিতীয় বছর সেম ভাবে দ্বিতীয় বছর কত আয়ের হার 17.5 মাইনাস আর বার কত 7.45 এটার স্কয়ার ইন্টু পিআই কত 0.10 প্লাস এর পরের বছরে আয়ের হার কত 16 মাইনাস আর বার কত 7.45 এর স্কয়ার ইন্টু সম্ভাবনার মান কত 0.20 দেখো দেখা যাচ্ছে কিনা অলরাইট এবার এটা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ কেমন ঠিক আছে এই স্নেহা ইসলাম রাফি ইসলাম তোদের এটা একটা পিটানি দেব দুষ্টগুলা এগুলা কি তোরা এটার উত্তর বলতেছিস না কি বলতেছিস নাকি এইটার উত্তর আইছে খালি উত্তর উল্টা পুল্টা আগে বইলে ফেলাইস আগে বল যে স্যার এটার পুরো অঙ্কের উত্তর হ্যাঁ বল আনসার তোরা বুঝাইতেও পারিস না একটু হ্যাঁ ভুল বোঝার সময় আগে থাকিস আচ্ছা 12.5 মাইনাস 7.45 এটার বর্গ ইন্টু 0.20 5.1005 পয়েন্টের পর যে কয়টা আসছে সেই কয়টাই নিলাম কোনো প্রবলেম নেই প্লাস এরপরের টুকু করব 17.5 মাইনাস 7.45 এটার বর্গ ইন্টু 0.10 করলে হয় 10.1025 তারপর এটা করি আর পয়েন্টের কারণে 1-2 এদিক সেদিক হইলে ফিনান্সে কোনো প্রবলেম নাই আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতেছি কোনো প্রবলেম নাই ঠিক আছে অলরাইট 16 মাইনাস 7.45 এর বর্গ ইন্টু 0.20 করলে হয় 14.6205 এবার এগুলো সব যোগ করব রুট ওভারই তো দেই নাই যোগ করে রুট করব কেমন এবার এগুলো সব যোগ দেই আসো 5.1005 প্লাস এই মিলাও আমার সঙ্গে 10.1025 প্লাস 14.6205 সমান সমান করলে হয় 29.82125 এবার এটার বর্গ করব আমরা 5.46 উত্তর মিলছে 5.46 আমাদের 5.46 কেমন
পার্সেন্টেজ দিবা, কিন্তু এই অধ্যায়ের প্রত্যেকটা অঙ্কে পার্সেন্টেজ দিতে হবে। কেমন? 4-7 আসছে কাইয়ুম, উত্তর কোনো সমস্যা নেই, উত্তর হয়েছে, টেনশন নেওয়ার দরকার নাই। নুসরাত নূর ঠিক হয়েছে, উত্তর কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আচ্ছা এখন দেখো আমাদের প্রশ্নে বলছে যে সিকিউরিটি ওয়াই অধিক ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এখন আমাদের মন্তব্য দিতে গেলে অবশ্যই কি নির্ণয় করে নিতে হবে? সিভি নির্ণয় করে নিতে হবে। কি নির্ণয় করে নিতে হবে? সিভি। তাহলে চলো আমরা সিভিটা একটু নির্ণয় করে ফেলি। কেমন? অলরাইট, sigma divided r bar into 100, sigma divided r bar into 100, উপরে দিব সিগমা। সিগমা কত? এটা হলো এক্স প্রকল্পের, ঠিক আছে, এক্স সিকিউরিটির। এক্স সিকিউরিটির সিগমা কত? এক্স সিকিউরিটির সিগমা হচ্ছে হলো 4.55, 4.55। এক্স সিকিউরিটির আর বার বা এক্সপেক্টেড রিটার্ন কত? এক্স, এই রে, হ্যাঁ এক্সপেক্টেড রিটার্ন হলো 5.8, 5.8 ইন্টু কত? 100। এবার এটা একটু ভাগাভাগি করি, 4.55 ভাগ 5.8 ইকুয়াল টু ইন্টু 100 করলে বেরোইছে 78.45। ঠিক আছে, আর অঙ্কগুলো ছোট, তোমরা পরীক্ষা হলে খুব দ্রুত করতে পারবা। কেমন? 78.45। অলরাইট, ওয়াই সিকিউরিটির আদর্শ বিচ্যুতি কত? 5.46। ওয়াই সিকিউরিটির আর বার কত? ওয়াই সিকিউরিটির আর বার হলো আমাদের 7.45। 5.46 ভাগ 7.45 সমান সমান ইন্টু 100, 73.29। এখন দেখো প্রশ্নে কি বলছে। প্রশ্নে বলছে হচ্ছিল যে ভাই ওয়াই সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ। প্রশ্নে একটা মন্তব্য বলছে ওয়াই সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ, ওয়াই সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ। এখন দেখো ওয়াই সিকিউরিটিতে আসছে 73 আর এক্স সিকিউরিটি আসছে 78, তাহলে ঝুঁকি কার বেশি? তোমরাই বলো, ঝুঁকি কার বেশি? এখানে তো দেখাই যাচ্ছে দৃশ্যমান, ঝুঁকি হচ্ছে হলো আমার কার বেশি? এক্স সিকিউরিটির বেশি। তাইলে এই যে মন্তব্যের একটা করছে যে ওয়াই সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ, তাইলে এই মন্তব্যটি সঠিক নয়, এটা লিখতে হবে। কি লিখতে হবে? মন্তব্য চাইলে কি, হ্যাঁ মন্তব্য চাইলে সিবি নির্ণয় করতে হবে। কেমন? ওই সিবি নির্ণয় করলেও কি আর ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করলে কি একই আসে, বুঝতে পারছো? কেমন? ঠিক আছে, ক্লিয়ার? ঠিক আছে, আমরা লিখবো অতএব এক্স সিকিউরিটি অধিক ঝুঁকিপূর্ণ। ক্লিয়ার? আচ্ছা নেক্সট কোশ্চেন যাবে, এটা লাস্ট সিকিউ, লাস্ট সৃজনশীল প্রশ্ন সমাধান করবে এটা আমরা। ঠিক আছে, যশোর বোর্ড 2022 সালে যশোর বোর্ডের কোশ্চেনগুলো কিন্তু পেঁচায় বাবারা, বুঝছো? হ্যাঁ, এখন তোমরা আবার বলতে পারো স্যার আপনি যশোর বোর্ড নিয়ে কাজ করেন এই জন্য আপনার কাছে এরকম। না, ব্যাপারটা এরকম না। যশোর বোর্ডে অঙ্ক যেবার পেঁচায় সেবার পেঁচায়। এই তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে তোমাদের অন্যান্য বোর্ডে যেমন করছে, যশোর বোর্ডে প্রথম পত্রে এমসিকিউ তো ঝামেলা করছে।
বাচ্চাদের জন্য ঝামেলা, আমাদের জন্য কিছু না, বাচ্চাদের জন্য ঝামেলা। ঠিক আছে, ঠিক আছে। এরপরে তোমাদের জন্য আমি দেখো টপ এমসিকিউ রেডি করছি, একদম টপ এমসিকিউ। ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কিরূপ, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই যে পোর্টফোলিও ঝুঁকি করাবো, এই যে এইটাই তো পোর্টফোলিও ঝুঁকি। কেমন, আসো আসো। প্রশ্নের গদাকে কি বলছে, মিস্টার সুমনের পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। মিস্টার সুমনের পোর্টফোলিও আয়ের হার, পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করো। ঠিক আছে, এখন এই পোর্টফোলিও আয়ের হার নির্ণয় করতে গেলে কি করতে হবে, এখন এইটা আগে শিখো। ঠিক আছে, এটা ছোট্ট একটা অঙ্ক, এটা শিখে যাও, পরীক্ষা হলে আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তবে এ অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক আদর্শ বিস্তৃতি, আদর্শ বিস্তৃতির অঙ্ক পাওয়াই। ঠিক আছে, অলরাইট। সহ সম্বন্ধ সহবিধান এটা একটু দেখাই দিয়ান। ঠিক আছে, এখন এটা বেশি গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, এটার ভিডিও দেওয়া আছে, তুমি যদি চাও আমাদের হোয়াটসঅ্যাপ যে নাম্বারগুলো দেওয়া আছে এখানে মেসেজ করে তোমাকে ভিডিও লিঙ্ক দিয়ে দিবে, সমস্যা নেই। ঠিক আছে, প্যারা নেওয়ার কোনো কিছু নাই, ওটা আসে না। এখন এটা ম্যারাথন ক্লাস, আমি এখন সব যদি কাভার করতে যাই তো সারা রাত, এরপর এমসিকিউ কখন করাবো তুমি বলো, বুঝছো? এই যেগুলো করাইছি এর ভিতর থেকে 100% কমন পাবা ইনশাল্লাহ। কেমন? আচ্ছা, প্রশ্নে কি বলছে, পোর্টফোলিও আয়ের হার। আরপি, ঠিক আছে, পোর্টফোলিও অফ রিটার্ন, পোর্টফোলিও অফ রিটার্ন, পোর্টফোলিও আয়ের হার। ঠিক আছে, আরপি দ্বারা প্রকাশ করে, সমান সমান এটার যে সূত্রটা, সেই সূত্রটা হচ্ছে হলো, দেখো এখানে কোন প্রকল্প আছে, প্রকল্প আছে কয়টা, সিকিউরিটি, এখানে দুইটা সিকিউরিটি আছে, একটা আছে সিকিউরিটি 1 আর একটা হলো সিকিউরিটি 2। ঠিক আছে, সিকিউরিটি 1 সিকিউরিটি 2, কোনো কিছুই লেখা নেই, খালি 1 আর 2 লেখা আছে। অলরেডি আমি নাম 1 আর 2 ধরে নিব, যে একটা সিকিউরিটির নাম সিকিউরিটি 1, তাহলে আমরা লিখবো W1 ইন্টু R/1, কেমন, প্লাস W2 ইন্টু R/2। এটা হলো কি, এটা হলো তোমাদের পোর্টফোলিও আয়ের হারের সূত্র। এখন এগুলোর মিনিং তোমরা বুঝতেছো না, আমিও বুঝতেছি, কিন্তু দেখো এটা বুঝাই দিচ্ছে। এই পোর্টফোলিও মানে হচ্ছিল এই পি, আর এই আয়ের হার, হ্যাঁ, ফিনান্সে আয়ের হারকে রিটার্ন দ্বারা প্রকাশ করে, রিটার্ন, রিটার্ন। ঠিক আছে, রিটার্ন আর, অলরাইট। তো এই আর মানে হলো রিটার্ন, আয়ের হার, তাহলে এই আয়ের হারের জন্য আর দিছি, পোর্টফোলিওর জন্য পি দিছি, তাহলে এই পোর্টফোলিও আয়ের হারকে আর পি দ্বারা প্রকাশ করব। এবং এটা একটা নতুন সূত্র, সূত্রটা আমরা কি লিখছি, ডাব্লু, ডাব্লু মানে ওয়েট, ডাব্লু মানে কি ওয়েট, ওয়েট মানে হচ্ছে হলো ভার, ওয়েট মানে কি ভার। আর আর বার মানে এটা তো তোমরা জানো, একটু আগেও বলছি, আর বার মানে হচ্ছে হলো প্রত্যাশিত আয়ের হার, আর বার মানে কি প্রত্যাশিত আয়ের হার। এখন এই প্রথম সিকিউরিটির ভারের সঙ্গে প্রথম সিকিউরিটির প্রত্যাশিত আয়ের হারের গুণ দিতে হবে। এরপরে দ্বিতীয় সিকিউরিটির ভারের সঙ্গে, এখন এই ভার কেমনে নির্ণয় করে একটু পরে বলতেছি, দ্বিতীয় সিকিউরিটির ভারের সঙ্গে দ্বিতীয় সিকিউরিটির তোমার হচ্ছে হলো কি বলে এটারে আর বার গুণ করতে হবে। এবার এই যে দুইটা সিকিউরিটির যে ভারের সঙ্গে আর বারের যে গুণফল, সেই গুণফলটাকে যোগ করলেই আমাদের আরপি বা পোর্টফোলিও রিটার্ন বের হয়ে যাবে। কেমন? তো চলো আমরা করি। এখন এখানে একটা উল্লেখ করার বিষয় হচ্ছে হলো, তোমরা পাশে এখানে একটু লিখে নিবে, এখানে অনেকে শুরুতেও লিখে নেয় একই কথা। আচ্ছা, প্রথমে ভার বের করে নিতে হবে। ঠিক আছে, ওয়েট 1, ওয়েট 2 ভার, আর বার 1, এটা অঙ্কে দিয়ে দেয়। এই চারটা জিনিস লাগবে। ঠিক আছে, তাহলে
এই যে ভার, এই ভারটা কেমনে নির্ণয় করে এটা নিয়ে তোমাদের প্রশ্ন থাকতে পারে। এই ভার নির্ণয় করে একদম সহজ। যে সিকিউরিটিতে যতটুকু বিনিয়োগ করা হয়েছে ওইটাকে মোটটা দিয়ে ভাগ করতে হবে, মোট বিনিয়োগ দিয়ে ভাগ করতে হবে। এখন এই প্রশ্নের দিকে খেয়াল করো। এই প্রশ্নে কোনো বিনিয়োগ, আচ্ছা বিনিয়োগ দেওয়া আছে, সরি দেওয়া না থাকলেও বের করার সিস্টেম আছে, সব সিস্টেম আছে। দেখো এখানে বিনিয়োগ দেওয়া আছে হলো, বিনিয়োগ দেওয়া আছে হলো প্রথম যে সিকিউরিটি, এই সিকিউরিটিতে বিনিয়োগ করছে কত টাকা, 40,000 টাকা। দ্বিতীয় যে সিকিউরিটিটা বিনিয়োগ করছে কত টাকা, 60,000 টাকা। তাহলে টোটাল বিনিয়োগ করছে কত, 60 আর 40 1 লাখ টাকা। তাহলে মোট বিনিয়োগ কত, 1 লাখ। এখন এই মোট বিনিয়োগকে আমরা ভাগ দিব হলো প্রথম সিকিউরিটিতে যে টাকা বিনিয়োগ করা হয়েছে সেইটা, তাইলে আমরা ওই সিকিউরিটির ভার পাবো। তাইলে মোট কত, মোট হলো তোমার 1 লাখ। বুঝিও কিন্তু 40 আর 60 1 লাখ। প্রথম সিকিউরিটিতে বিনিয়োগ করা হয়েছে কত, 40,000। বুঝতে পারছো? দ্বিতীয় সিকিউরিটিতেও মোট কত বিনিয়োগ, মোট তো বিনিয়োগ 1 লাখ, কিন্তু দ্বিতীয় সিকিউরিটি বিনিয়োগ করা হয়েছে কয় হাজার টাকা, 60,000 টাকা। বুঝতে পারতেছো? বোঝা যায় কথা? তাহলে 40,000কে 1 লাখ দিয়ে ভাগ করবো। এখন এখানে কিন্তু কথা আছে, মোট যে বিনিয়োগটা এটার কিন্তু নিচে রাখতে হবে, আর যে সিকিউরিটিতে যত টাকা বিনিয়োগ করা হয়েছে এটারে কিন্তু উপরে রাখতে হবে। আর তুমি যদি মনে করো এইটার বড়টা দেখে বড় এই 1 লাখের উপরে রাখলা, তাইলে হবে না। মোটটাকে অলওয়েজ নিচে রাখতে হবে। যেমন মোট 1 লাখ টাকা, সেটাকে আমরা নিচে রাখছি। এটার ক্ষেত্রে মোট 1 লাখ টাকা নিচে রাখছে। আর 2 নাম্বার সিকিউরিটিতে 60,000 টাকা বিনিয়োগ করা হয়েছে, 1 নাম্বার সিকিউরিটিতে 40,000 টাকা বিনিয়োগ করা হয়েছে। এইটা দিয়ে ভাগ করলে আমরা পাই যাবো কি, আমরা পাই যাবো ওয়েট বা ভার। ওয়েট মানে কি, ভার। তাহলে 40,000 ভাগ 1 লাখ, তাহলে 0.4। তোমরা অনেকে সঠিক উত্তর আগে বলে দিচ্ছ, থ্যাংক ইউ তোমাদের। 60,000 ভাগ 1 লাখ করলে বেরোয় 0.6। তাহলে সিকিউরিটি 1 এর ভার হচ্ছে হলো 0.4, সিকিউরিটি 2 এর ভার হচ্ছে হলো 0.6। আমি তোমাদের এও বলে দেই, প্রশ্ন যদি ভার দেওয়া না থাকে, ঠিক আছে, ভার যদি দেওয়া না থাকে তাহলে 100 দিয়ে 50কে ভাগ করে নিবা সব সময়, তাহলে উত্তর বেরোবে 0.5। ঠিক আছে? আচ্ছা, এবার আর বার প্রথম সিকিউরিটির আয়ের হার আর দ্বিতীয় সিকিউরিটির আয়ের হার। তো দেখো আয়ের হারটা দেওয়া আছে, যে আয়ের হার হচ্ছে হলো প্রথম সিকিউরিটিতে 12%, দ্বিতীয় সিকিউরিটিতে 10%। প্রশ্নে দেওয়া থাকবে এই আর বার দুইটা দেওয়া থাকবে, 10% আর 12%। ঠিক আছে? 10% আর একটা হলো 12%। আমার এই আরপিটা বের করতে হবে। তাহলে আরপি বের করতে গেলে কিন্তু জাস্ট এই দুইটা জিনিসই লাগে। কেমন? সিকিউরিটি 1 এর ভার কত, 0.4 ইন্টু আর বার কত, সিকিউরিটি 1 এর 10 প্লাস দ্বিতীয় সিকিউরিটির ভার কত, 0.6 ইন্টু আর বার কত, জাস্ট দেখে দেখে মান বসাইলাম। ঠিক আছে? এই পার্সেন্টেজ গুলোকে 100 দিয়ে ভাগ দেওয়া লাগবে না? জি না, দেওয়া লাগবে না। ঠিক আছে? আদর্শ বিস্তৃতির কাজ কি? আদর্শ বিস্তৃতির কাজ হচ্ছে ঝুঁকি নির্ণয় করা। কোন প্রকল্পে কতটুকু, কোন প্রকল্পে বিনিয়োগ করলে আমার কতটুকু ঝুঁকি হবে, সেই ঝুঁকিটা আপনি আগে পূর্বানুমান করে নিলেন, আগে বের করে নিলেন। এরপরে আপনি ওই প্রকল্পে বিনিয়োগ করবেন কিনা এটা সিদ্ধান্ত নেবেন। এটা একটা বিনিয়োগ সিদ্ধান্ত। বিনিয়োগ সিদ্ধান্ত বলা যায়, বা বলা যায় বিনিয়োগ সিদ্ধান্ত নিতে সহায়তা করে। 0.4 ইন্টু 10 করলে হয় 4 প্লাস 12 ইন্টু 0.6 করলে হয় 7.2। তাহলে 4 7 হচ্ছে হলো 11.2। অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দেব। এখন এখানে দেখেন কি কে বোঝেন নাই, পোর্টফোলিও আয়ের হার 2 বার খাতায় করলেই হয়ে যাবে। ঠিক আছে? 2 বার খাতায় করলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে?
আচ্ছা বাবা, ক ক্ষয়ের উত্তরটা যদি আমরা দিতে যাই, বুঝছো, ক ক্ষয়ের উত্তরটা যদি দেই তাহলে এই পিডিএফটা হয়ে যাবে বিশাল বড়, ঠিক আছে, এই জন্য দেই নেই বাবা। অলরাইট, আচ্ছা আসো, আমাদের গদাগে কি বলছে, সরি ঘদাগে কি বলছে, পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি। ভালো মতন খেয়াল করে, কিন্তু এখানে কি বলছে, পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি। পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি নির্ণয় করে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা মূল্যায়ন করো। তো যৌক্তিকতা পরে মূল্যায়ন করবানি, আগে আমাদের পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে হবে, ঠিক আছে। ডু নট পুট ইউর অল এগস ইন ওয়ান বাস্কেট, রাইট। নিলয় বোস, তুমি ঠিক বলেছো যে তোমার সকল ডিম, তোমার ডিম না সরি, আচ্ছা মনে করো মানে ডাইনোসরের ডিম, সকল ডিম একটা ঝুড়িতে রাখা যাবে না, কারণ একটা ঝুড়িতে যদি রাখা হয় তাহলে ওই ঝুড়ি নিয়ে যদি আমি কোনো রকমের সামনে এরকম মুল্লা খাইয়া পড়ি, মুল্লা খাইয়া মানে বুঝো, মুল্লা খাওয়া বুঝো তোমরা, মুল্লা খাওয়া বুঝতে পারছো, তো এরকম মুল্লা খাইয়ে যদি পড়ি তাহলে সব ডিম একবারে গেলগা, বোঝা গেছে। এইটাই হলো পোর্টফোলিও বিনিয়োগ বা পত্রকোষতন্ত্র হেনরি মার্কুইজের। তো পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি নির্ণয় করতে হবে। কি নির্ণয় করতে হবে? পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি। আদর্শ বিস্তৃতির কাজ কি? কেবল বললাম তো, ঝুঁকি গণনা করা, ঝুঁকি নির্ণয় করা, ঠিক আছে। এইটা অনেক হার্ড সূত্র, ফিনান্সের সূত্র মুখস্থ করার একমাত্র ওয়ে হচ্ছে এই হাত দিয়ে লিখতে হবে। এই যে সূত্র লেখাই দিছিলাম, এই যে শুরুতেই, এই যে কই, এই যে একটা ঘোড়ার ডিমের সূত্র লেখাই দিছিলাম, এ মুখস্থ করার কোনো বিষয় না। তুমি খালি খাতায় 2 বার লেখো, 3 বার লেখো, 4 বার লেখো, 5 বার লেখো, মুখস্থ করার কথা চিন্তাই করবা না, খালি লেখবা। তোমার মুখস্থ হবে মানে 100% হবে, বুঝা গেল? পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি নির্ণয় করবো। চলো, আজকে শরীর অবস্থা যেমন ছিল বাবারা, মনে করছিলাম যে আমি ক্লাসে মনে হয় মাথা ঘুরে পড়ে যাব, তা আলহামদুলিল্লাহ এখন একটু ভালো লাগতেছে, ঠিক আছে। তোমাদের সঙ্গে ক্লাসে থেকে ভালো লাগতেছে, একটু দোয়া করো রুটিন ওয়াইজ যেন ক্লাসগুলো নিতে পারি, ঠিক আছে। আর ময়ূরেটরে যদি যাই তাহলে দাবি ছেড়ে দিও, আর আমার কবরের কাছে একটু আইসে একটু দোয়া করে দিও, কেমন? পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি। পোর্টফোলিও আদর্শ বিস্তৃতি সিগমা পি দ্বারা প্রকাশ করে। এটাকে সিগমা পি সমান সমান লম্বা করে একটা রুট ওভার দিতে হবে, কেমন? আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট ডাব্লিউ একের স্কোয়ার ইন্টু সিগমা একের স্কোয়ার, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেট দিলেও হয় না দিলেও হয়, কেমন? প্লাস ডাব্লিউ 2 এর স্কোয়ার ইন্টু সিগমা 2 এর স্কোয়ার প্লাস 2 ডাব্লিউ 1 ইন্টু ডাব্লিউ 2 সিগমা 1 ইন্টু সিগমা 2 ইন্টু কোরিলেশন, সহসম্বন্ধ। এই সহসম্বন্ধ দেওয়া থেকে প্রশ্নে, কেমন? আচ্ছা, তো দেখো এটা নিয়ে যাদের সমস্যা, আমি তোমাদের সূত্র তো বুঝাই দিছি, আরেকবার একটু বুঝাই দিচ্ছে। দেখো, ভার একটু আগে নির্ণয় করছো, একটু আগে স্যার আনসার ভুল হয়েছে। কোনটা আনসার ভুল হয়েছে? রিফাত হুসাইন, স্যার আনসার ভুল আছে। কি আনসার ভুল আছে? কি আনসার ভুল আছে?
গ নাম্বার আনসারে কোনো ভুল নাই। এখানে 11.2 আসছে, এখানে কত আসছে, মানে এখানে এইটা দেওয়া আছে, এইটা দেখে বলতেছো, এটা দেখার দরকার নাই। ঠিক আছে, পোর্টফোলিও আদর্শ বিচ্যুতি নির্ণয় করে আসো, যেটা করতেছিলাম সেখানে আসি। প্রথম প্রকল্পের ভার কত ছিল দেখো, প্রথম প্রকল্পের ভার ছিল হলো 0.4, ঠিক আছে, 0.4 এর স্কোয়ার ইন্টু আদর্শ বিস্তৃতি। আদর্শ বিস্তৃতিটা অঙ্কে দেওয়া থাকবে যে প্রথম প্রকল্পে আদর্শ বিস্তৃতি কত 8%, তাহলে লিখবো 8 এর বর্গ করব, রাইট, প্লাস দ্বিতীয়টার কত ভার কত 0.6, 0.6 এর বর্গ ইন্টু আদর্শ বিস্তৃতি কত 6 প্লাস 2, ভার 1 ভার 2, তাহলে ভার কত, এগুলোর মধ্যে সবগুলোর গুণের সম্পর্ক। ভার কত, প্রথমটার 1-এর হচ্ছে হলো 0.4, দ্বিতীয় সিকিউরিটির ভার হচ্ছে হলো 0.6 ইন্টু পরেরটার আদর্শ বিস্তৃতি হচ্ছে হলো 1 সিকিউরিটির আদর্শ বিস্তৃতি 8, আর সিকিউরিটি 2 এর আদর্শ বিস্তৃতি হচ্ছে হলো 6, আর কোরিলেশন সহসম্বন্ধ হচ্ছে হলো 0.8, এই যে দেওয়া আছে সহসম্বন্ধ, তাহলে এই সহসম্বন্ধ কোরিলেশন লিখবে 0.8, ঠিক আছে। ঠিক আছে, এবার আসো 0.4 এর স্কোয়ার করলে হয় হচ্ছে 0.16 ইন্টু 8 8 64 প্লাস 0.6 এর বর্গ করলে হয় 0.36 ইন্টু 6 গুণ 6 করলে হয় 6 6 36 প্লাস, এবার এগুলো সব একবারে গুণ দিয়ে দেবো, ঠিক আছে, 2 গুণ 0.4 গুণ 0.6 গুণ 8 গুণ 6 গুণ 0.8 করলে 18.432। এবার 0.16 গুণ 6 4 করলে হয় 10.24, 10.24 প্লাস 0.36 গুণ 36 করলে হয় 12.96 প্লাস, আর ওটা তো আছেই 18.432, ঠিক আছে। এবার এগুলো যোগ দিব, ঠিক আছে। দশ 10.24 প্লাস 12.96 প্লাস 18.432 করলে হয় 41.632। কি রে ভাই, ঠিক আছে। ছয় 6.45 মিলে গেছে, 6.45 আমাদের উত্তর আসছে 6.45। উত্তর পার্সেন্টেজ দিতে হবে উত্তর। এখন দেখো, এখন এখানে মন্তব্যটা একটু শেখো, কেমন, এই মন্তব্যটা একটু ভালো মতন শেখো, একটু খেয়াল করো, ঠিক আছে, একটু স্ক্রিনশট করে নিতে পারো। আর মন্তব্যটা শেখো, এখানে কিন্তু মন্তব্য দিতে বসে, ঘদাগ মানে মনে রাখবে, প্রশ্নের ঘদাগ মানেই তোমাকে অবশ্যই কি দিতে হবে,
আলহামদুলিল্লাহ। পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা মূল্যায়ন করতে বসে, ঠিক আছে? পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা মূল্যায়ন, এই পোর্টফোলিও বিনিয়োগটা করা উচিত হবে কিনা দেখো। পোর্টফোলিও আয়ের হার বের হয়েছে কত? 11.2, ঠিক আছে? আয়ের হার বের হয়েছে, দেখো আয় হবে 11.2%, আর সেইখানে তোমার ঝুঁকি হচ্ছে হলো 6.45। তার মানে কি এখানে ঝুঁকি কম আর আয়ের হার কি? আয়ের হার হলো বেশি, ঠিক আছে? মানে জিনিসটা বোঝো এই অঙ্কে। এটা আমি তোমার একটু রাফে লিখে দিই, ঠিক আছে? এটা একটু রাফে লিখে দিই। সেটা হলো এই অঙ্কে যে ঝুঁকি কত আর আয়ের হার কত। আমরা এই ঝুঁকি নির্ণয় করছি হচ্ছে হলো ঘ দাগে, মানে 4 নম্বরে 6.45। আর আয়ের হার কত? আয়ের হার হচ্ছে হলো 11.25। এখন আমারে বলো, তোমার যেখানে ঝুঁকি হচ্ছে হলো 6.45 আর আয়ের হার হচ্ছে হলো 11.25, তাহলে আমার এখানে ঝুঁকি কম কিন্তু আয়ের হার কি বেশি না? ঝুঁকি কম কিন্তু আয়ের হার কি বেশি? ঝুঁকি কম কিন্তু আয়ের হার বেশি। এখন ঝুঁকি কম আয়ের হার যেহেতু বেশি, তার মানে এই প্রকল্পটা আমাদের জন্য ভালো, যেখানে কম ঝুঁকিতে বেশি আয় করতে পারতেছি, এটা আমাদের জন্য কি ভালো, ঠিক আছে? তাহলে আমরা কি লিখতে পারি যে প্রশ্নে বলছে হচ্ছিল কি যে পোর্টফোলিও বিনিয়োগের যৌক্তিকতা মূল্যায়ন করো। তাহলে আমরা লিখবো এখানে ঘ দাগের শেষে লিখে দিতে হবে এখানে পোর্টফোলিও আয়ের হারের তুলনায় ঝুঁকি কম হওয়ায় এখানে পোর্টফোলিও আয়ের হারের তুলনায় ঝুঁকি কম হয় প্রকল্পটিতে বিনিয়োগ করা উচিত হবে। প্রকল্প তো নাই কোনো, আচ্ছা এইটুকুই লিখে দাও। বাস এটা লিখে দিলে হচ্ছে এখানে পোর্টফোলিও আয়ের হারের তুলনায় ঝুঁকি কম, শেষ। আচ্ছা অঙ্কে গ দাগে যে ভুল বলতেছো, কি ভুল বলবো বলো? গ দাগে কি ভুল? গ দাগে হচ্ছে হলো এখানে ওয়েট ধরছি 0.4, এইটাও আর আরবার কত ধরছি? আরবার তো আয়ের হার হচ্ছে 10%, 12%। কোশ্চেনে তো ভুল, কোশ্চেনে যদি ভুল থাকে এখন এটার সলিউশন আমি কি দিব বলো? কোশ্চেনে যদি কোনো কারণে ভুল থাকে এখানে আমাদের কিছু করার আছে কি? আমাদের কিছু করার নাই, কিছুই করার নাই। কেমন স্যার 10% এর জায়গায় 12% দিছে, 12%-এর জায়গায় 10% দিছে, নিয়ম বুঝলে হবে। 10% এর জায়গায় 12% দিছে কিরকম? প্রথম প্রকল্পের প্রথম সিকিউরিটির আরবার তো 10ই, এই যে আরবার তো 10, আর দ্বিতীয় সিকিউরিটির হচ্ছিল 12। এখানে ভুলটা কোথায় হয়েছে আমার বলো, আমি বুঝতেছি না কিন্তু। আগে ফার্স্টেরটা 12 হবে? ও ড্যাম, ফার্স্টেরটা তো 12ই হবে, ঠিকই তো।
10.8 এবার হয়েছে, এবার হয়েছে 10.8। আর এখানে লাস্টে মন্তব্যের ক্ষেত্রে এখানে ধরে দিতে হবে 10.8, তাই তো? তাও উত্তর ঠিক আছে তোমার হচ্ছে হলো এই যে, তাও এখানেও দেখো, এখানেও ঝুঁকি কম, আয়ের হার বেশি। 10 কোথায় 6.4 আর এখানে 10.8 বেশি আছে। ঠিক আছে, ঠিক আছে, অলরাইট। এবার আসলে আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো একটু সলভ করি, কেমন? ইয়েস, তোমরা সবাই জিতে গেছো, আমি হারছি। এবার আসো দেখো, দেখো এই কোশ্চেনটা ঢাকা বোর্ড 2021 সালে আসছে। কি? ঝুঁকির সাথে মুনাফার সম্পর্ক কি রূপ? ঠিক আছে, তোমরা এই একটা লাইন সবাই মনে রাখবা, হাইয়ার দ্য রিস্ক, হাইয়ার দ্য রিস্ক, হাইয়ার দ্য প্রফিট, হাইয়ার দ্য। এ কথার মানে হলো কি, যত ঝুঁকি তত মুনাফা। তার মানে এই যে ঝুঁকি, এই যে ভদ্রলোক, এই যে ঝুঁকি, এই ঝুঁকির সঙ্গে এই যে মুনাফা, এই মুনাফার যে সম্পর্ক, এটা সমমুখী সম্পর্ক, মানে পজিটিভ সম্পর্ক। তার মানে এটা হচ্ছে হলো ঋণাত্মক। কি? এই ঋণাত্মক না, ধনাত্মক। এটা হলো ধনাত্মক সম্পর্ক। ধনাত্মক মানে কি? পজিটিভ। আরেকটা জিনিস মনে রাখবা, এটা আরেকটা উত্তর হলো সরল রৈখিক। কি? সরল। এটাও বোর্ডের কোশ্চেন, কিন্তু যেরকম প্রশ্ন আসবে যে কি ঝুঁকির সঙ্গে মুনাফার সম্পর্ক, ঝুঁকির সঙ্গে মুনাফার সম্পর্ক, এটা কি? সরল রৈখিক সম্পর্ক। কেমন? পজিটিভ সম্পর্ক। হ্যাঁ, এই তো পারছো তোমরা। নেক্সট কোশ্চেনে আসো। নিচের কোনটি ঝুঁকিমুক্ত সিকিউরিটি? শেয়ারে সবচাইতে বেশি ঝুঁকি, এটা তো জীবনেও না। বন্ডেও ঝুঁকি, বাংলাদেশে বন্ড বেশি চলে না। মিউচুয়াল ফান্ড মানে সব, মানে যারা ওই শেয়ার বাজার টাজার বোঝে না, সবাই মিলে আর কি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করে, এখানেও ঝুঁকি থাকে, ওয়ান কাইন্ড অফ শেয়ারের মতন। তার মানে বাকি থাকে হলো ট্রেজারি বিল। তার মানে ট্রেজারি বিল হচ্ছে হলো এটা ঝুঁকি মুক্ত আয়। কি? ঝুঁকি মুক্ত। আর বাকি সবগুলো হলো ঝুঁকি যুক্ত। ঠিক আছে, আর এই একটাই হলো ঝুঁকি মুক্ত। ঠিক আছে, হ্যাঁ, ট্রেজারি বিল। এরপরে আসো, অর্থনৈতিক মন্দার কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি বলে? এই যে এই প্রশ্নটা না, দেখো এই যে প্রশ্নটা আমি স্টার দেবো যে কয় হাজার আর কয় লাখ, আমি নিজেও জানি না। এই প্রশ্নটা এই যে ময়মনসিংহ 21 বোর্ডে আসছে, কিন্তু এবার 2025 সালে এই প্রশ্ন আসবে 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 আসবে, গ্যারান্টেড। যে এটা অর্থনৈতিক মন্দাও হইতে পারে, এখানে অন্য কিছু দেওয়া থাকতে পারে। এমন কোনো কিছু একটা দেবে যেটার উপরে কি, এমন একটা কারণ দিবে যেটার উপরে কি মানুষের নিয়ন্ত্রণ নাই, আমাদের নিয়ন্ত্রণ নাই। মনে রাখবা, কাদের নিয়ন্ত্রণ নাই? আমাদের নিয়ন্ত্রণ নাই। আমাদের কি নাই? নিয়ন্ত্রণ নাই। এরকম একটা কারণ দিয়ে বলবে যে এই কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তারে কি ঝুঁকি বলে। আমাদের নিয়ন্ত্রণ অনেক কিছুর উপরেই নাই। আমাদের নিয়ন্ত্রণ আমাদের নিয়ন্ত্রণ সুদের হারের উপর নাই, সুদের হারের উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। মুদ্রাস্ফীতির উপরে আমাদের, মুদ্রাস্ফীতির উপর আমাদের নিয়ন্ত্রণ নাই। ঠিক আছে, দেশে যদি যুদ্ধ বাঁধে তার উপরেও আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। এরকম একটা রিজন দিয়ে বলবে এর কারণে যে ঝুঁকির সৃষ্টি হয়, এই কারণে যে ঝুঁকির সৃষ্টি হয় তাকে কি ঝুঁকি বলে? তাকে বলে বাজার ঝুঁকি। এবং এই বাজার ঝুঁকিটা মোস্ট ইম্পর্টেন্ট। পরীক্ষার হলে বাজার ঝুঁকি পইরা মইরা যায় কিন্তু। ঠিক আছে, এই যে আমি স্টার দিয়ে দিলাম বাজার ঝুঁকি। তাহলে বাজার ঝুঁকি কাকে বলে এই জিনিসটা একটু বুঝে নাও। বাজার ঝুঁকি কাকে বলে? হোয়াট ইজ বাজার ঝুঁকি? মার্কেট রিস্ক। বাজার ঝুঁকি হলো সেই ঝুঁকি যে ঝুঁকির উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। আরেকটা ঝুঁকি সম্পর্কে একটু বলে রাখি, কোম্পানি ঝুঁকি। প্রতিষ্ঠানের মানে কোনো সমস্যার কারণে, প্রতিষ্ঠানের ভেতরের কোনো সমস্যার কারণে যে ঝুঁকিটা সৃষ্টি হয় সেটা হলো কোম্পানি ঝুঁকি। একটু মাথায় রেখো, বাজার ঝুঁকি। জি ঠিক আছে, তারপর এটা আসি সিএপিএম এর পূর্ণরূপ কি? এই যে একটু আগে লিখে দিছিলাম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এটা একটা সূত্র আছে, সূত্রটা একটু লিখে নাও সবাই। এটা এমসিকিউতে আসবেই। এমসিকিউতে এই দেখো, আমি এই দেখো 1,00,000% দিয়ে দিলাম। কত পার্সেন্ট? 1,00,000%। 1,00,000% গ্যারান্টেড। সিএপিএম আসবে 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 আসবে, গ্যারান্টেড সিএপিএম। এটার একটা ম্যাথ, সেই সূত্রটাকে একটু লেখো। সূত্রটা কি?
এটাকে ইআর দ্বারা প্রকাশ করা হয়, ঠিক আছে? এক্সপেক্টেড রিটার্ন সমান সমান আর এফ, ছোট হাতের এফ, কিন্তু আমার এফ কিন্তু একটু পচা টাইপের, ঠিক আছে? এম মাইনাস আর এফ মানে রিস্ক ফ্রি রিটার্ন প্লাস আর এম মানে মার্কেট রিটার্ন মাইনাস আর এফ, আর এফ মানে রিস্ক ফ্রি রিটার্ন ইন্টু বিটা। এটা একটা সহগ, ঠিক আছে? এটা ঝুঁকির একটা মাত্রা, এটা প্রশ্ন দেওয়া থাকবে। তাহলে এই সূত্রটা একটু মাথায় রাখে, এটা কিন্তু সিএপিএম এর সূত্র। হোয়াট ইজ দিস? সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। তাহলে এখানে কই ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল কই? এই যে ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল, এক হচ্ছে সঠিক উত্তর। সূত্রটা মনে রাখিও, লাগবে লাগবে লাগবে, 1,00,000% সিউরিটি দিছে, আসবেই সব বোর্ডে। অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়? অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয় বলো? ক্ষতির সৃষ্টি হয়, ব্যয়ের সৃষ্টি হয়, ঝুঁকির সৃষ্টি হয়, বিচ্যুতির সৃষ্টি হয়? অবশ্যই ঝুঁকির সৃষ্টি হয়। কিসের সৃষ্টি হয়? কারণ আমরা সংজ্ঞাতেই বলছি প্রথমে যে অনিশ্চয়তার যে অংশ পরিমাপ করা যায় তাকেই ঝুঁকি বলে। লিখে দিচ্ছি আবার, অনিশ্চয়তা মানে যেটার উপর আমাদের নিয়ন্ত্রণ নাই, ঠিক আছে? যে অংশ পরিমাপযোগ্য, কি তাই কি রিস্ক বা ঝুঁকি, মানে যা পরিমাপযোগ্য মানে কি যা পরিমাপ করা যায়। কেমন? তাহলে অনিশ্চয়তা থেকে কিসের সৃষ্টি হয়? তার মানে অনিশ্চয়তা থেকেই এই অনিশ্চয়তা থেকেই এই কি এই ঝুঁকির সৃষ্টি হয়। কেমন? তার মানে সঠিক উত্তর ঝুঁকি। এরপরটা আসো, কোন ঝুঁকি পরিহার করা যায় না? আর্থিক ঝুঁকি, বাজার ঝুঁকি, ব্যবসায় ঝুঁকি, কোম্পানি ঝুঁকি। দেখো, আর্থিক ঝুঁকি এটা পরিমাপ তুমি করতে পারবা, ব্যবসায় যে ঝুঁকি হয় এটাও তুমি পরিমাপ করতে পারো, কারণ এগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে। কোম্পানির যে ঝুঁকি, এগুলো আমাদের, ধরো কোনো কোম্পানির কর্মীরা স্ট্রাইক মেরে দিচ্ছে, তারা পণ্য টন্য উৎপাদন করবে টরবে না। এখন কোম্পানির যদি তার আগে তোমরা বুঝাই মনে করো, এই যে বণিক সমিতি টমিতি যারা আছে তাকে বুঝাই টুজাই তুমি মনে করো তাকে দিয়ে আবার কাজ কম করায়, মনে করো আবার তাদের দিয়ে মনে করো তুমি পণ্য উৎপাদন করাইলে। তার মানে এগুলো সবগুলোই তুমি আমাদের নিয়ন্ত্রণযোগ্য। আমি একটু আগে বলছি যে বাজার ঝুঁকিটা হলো নিয়ন্ত্রণযোগ্য নয়। এই যে একমাত্র ঝুঁকি এই ভদ্রলোকের কি নিয়ন্ত্রণ, আমাদের নিয়ন্ত্রণে নাই, ঠিক আছে? নট ইন আওয়ার কন্ট্রোল, আমাদের নিয়ন্ত্রণে নাই। এই বাজার ঝুঁকি দিয়ে প্রশ্ন আসবেই, সিএপিএম দিয়ে প্রশ্ন আসবেই, বাবারা বইলা দিচ্ছি। এরপরও যদি না পড়িস, তোরা যা করিস তাই করিস, যা। সঠিক উত্তর হচ্ছে হলো বাজার ঝুঁকি। ক্লিয়ার? ভেরি গুড। অনিশ্চয়তা থেকে যে ক্ষতির সম্ভাবনা হয় তাকে কি বলে? আর বলবো না। ঝুঁকি কি? দেখো, ঝুঁকির কিছু বৈশিষ্ট্য বুঝো। ঝুঁকি পরিমাপযোগ্য, অবশ্যই ঝুঁকি পরিমাপযোগ্য। এই যে আমরা এতদিন এই যে সিগমার অঙ্ক করছি, এই যে একটু আগে যে আদর্শ বিস্তৃতির অঙ্ক করছি, এই দিয়ে তো ঝুঁকি নির্ণয় করছে, তাহলে ঝুঁকি অবশ্যই পরিমাপযোগ্য। অনিশ্চয়তা হতে সৃষ্টি, একটু আগে এমসিকিউতে পড়ছি, অনিশ্চয়তা হতেই তো ঝুঁকির সৃষ্টি হয়। আর পরিহারযোগ্য, হ্যাঁ ঝুঁকি আমরা পরিহার করতে পারি, কিন্তু অনিশ্চয়তা আমরা পরিহার করতে পারি না, কারণ অনিশ্চয়তার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই। তার মানে সঠিক উত্তর 1, 2, 3। সঠিক উত্তর হলো আমাদের ঘ। সঠিক উত্তর কি? ঘ। এবার দেখেন একটি স্টকে বিটার মান। আচ্ছা, এখানে দেখেন, এখানে প্রশ্ন বলছে প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করো। কি প্রত্যাশিত আয়ের হার? প্রত্যাশিত আয়ের হার মানে কি? এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন, ই আর একটু আগে সূত্র লেখাইছি। আর এই বিটা কিন্তু লিখতে হবে বি দিয়ে, লাস্টে একটা এরকম লেস টেনে দিয়ে, কিন্তু কেমন? আচ্ছা, আর এফ। আচ্ছা, এখানে মানগুলো আমরা একটু দেখি। এখানে দেখেন, এখানে কি মান দেওয়া আছে? বিটার মান দেওয়া আছে। কার মান? বিটার মান দেওয়া আছে। এই যে এই বিটা, এই বিটার মান হচ্ছে, এই যে এটা হলো বিটা। এই ভাই, এটা হলো বিটা। ঝুঁকিমুক্ত আয়, ঝুঁকিমুক্ত মানে কি? রিস্ক ফ্রি। ঝুঁকিমুক্ত আয় মানে কি? ঝুঁকিমুক্ত আয় মানে কি? রিস্ক ফ্রি। আর এফ। ঝুঁকিমুক্ত আয় মানে হচ্ছে হলো আর এফ। আর বড় হাতের, এফ কিন্তু ছোট হাতের। হার কত পার্সেন্ট? 7%। এবং বাজার প্রতিদানের আর
বাজার প্রতিদানে, এই প্রতিদানের হার মানে হচ্ছে আয়ের হার। প্রতিদানের হার মানে কি? প্রতিদানের হার মানে হলো আয়ের হার। আয়ের হার কত পার্সেন্ট? 10%, যেটাকে আমরা মার্কেট রিটার্ন বলতে পারি। এটা কি বলতে পারি? আর এম। এবার আসেন আরএফ কত? আরএফ হচ্ছে হলো এই যে ঝুঁকি মুক্ত। আরএফ মানে কি? রিস্ক ফ্রি। রিস্ক ফ্রি কত? 7%, লিখলাম 7 প্লাস, আর এই টুকরে বলে প্রিমিয়াম। আর এম, আর এম কত? মার্কেট রিটার্ন কত? 10%, 10 মাইনাস, এখানে আরএফ যদি 7 হয়, এই আরএফ ও কি হবে? 7। আর বিটা তো দেওয়াই আছে, এটা প্রশ্ন দেওয়া থাকবে, এবং বিটাটা এরকম পয়েন্ট আকারে সংখ্যায় দেওয়া থাকবে, কেমন? আর বাকিগুলো সব পার্সেন্টেজে দেওয়া থাকে। তাহলে 7 প্লাস 10-এর থেকে যদি আপনার 7 যায় তাহলে থেকে 3, ওই 3-এর সঙ্গে 1.8 গুণ দিতে হবে কিন্তু আগে, ঠিক আছে? আগে গুণের কাজ করতে হবে। সবাই আমার সঙ্গে বলেন, গুণের অনেক গুণ, এই জন্য গুণ রে আগে করতে হয়, ঠিক আছে? তাহলে আমরা কি করব? 10-এর থেকে 7 বিয়োগ করলে হয় 3, ওই 3-এর সঙ্গে 1.8 আগে গুণ দিয়ে নেব। 1.8 গুণ করলে হয় কত? 5.4। 5.4, তাহলে কি দাঁড়াইলো? এই 5.4-এর সঙ্গে 5.4-এর সঙ্গে আমি 7 যোগ দিয়ে দেবো লাস্টে, খালি 12.4। অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিতে হবে, কেমন? কি দিয়ে দিতে হবে বলেন? পার্সেন্টেজ। তাহলে 12.4, সঠিক উত্তর কই? 12.4, এই যে হিয়ার ইজ দ্য রাইট অ্যান্সার। হ্যাঁ, নেক্সট। বাজার আয়ের হার 12% হলে, কত পার্সেন্ট হলে? 12% হলে প্রত্যাশিত আয়ের হারে কি পরিবর্তন ঘটবে, মানে চেঞ্জটা কি আসবে? তো এখানে বাজার আয়ের হারটা শুধু চেঞ্জ করে দিছে। তাহলে এবার দেখেন ওই সেম সূত্র, এক্সপেক্টেড, এই অঙ্কটা আসবে বাবা, এই জন্য করাচ্ছি, আসবে, একটু মনোযোগ দেন, কেমন? বিটা আরএফ কত ছিল? এই যে আরএফ মানে কি? রিস্ক ফ্রি রিটার্ন। রিস্ক ফ্রি রিটার্ন, এটা অঙ্কের ভিতরে যাইতে হবে। এই যে ঝুঁকিমুক্ত আয়ের হার কত? 7%। তাহলে এখানে আমরা লিখবো কত? 7 প্লাস আর এম, মার্কেট রিটার্ন। এই যে মার্কেট রিটার্ন, এই অঙ্কে দিয়ে দিচ্ছে চেঞ্জ কত? 12%। আরএফ কত? আরএফ এখানে 7 হলে এখানেও, এখানে আরএফ যদি 7 হয়, এখানে আরএফ কত হবে? 7, কারণ এটা তো আর চেঞ্জ হয় নাই। আর বিটা কত? বিটা আগে কত ছিল? 1 কত ছিল? বিটা ছিল হলো 1.8। তাহলে এখানেও কত? অলরাইট। এখন দেখো এই সেম সূত্র, জাস্ট এই আরএম এর জায়গায় আগে ছিল 10, আর এবার আরএম এর জায়গায় এবার ধরছি 12, কারণ প্রশ্নে আমার এই জিনিসটা একটু চেঞ্জ করতে বলছে। এই যে 12, অলরাইট। এটা এখানে গুণ দিলেও হয়, না দিলেও হয়। 7 প্লাস 12 থেকে যদি 7 বিয়োগ করি, 12 মাইনাস 7 করলে হয় হচ্ছে 5। 5কে গুণ দিব হচ্ছে হলো 1.8 দিয়ে, তাহলে হয় 9। তাহলে 7 আর 9 যদি যোগ দেই তাহলে হয় 16। অবশ্যই পার্সেন্টেজ দিয়ে দিব। কি দিয়ে দেব? আচ্ছা যাক, এটা আর কালার করতে পারতেছি না, এটা হলো কি, অন্য কালার দিয়ে গোল দিয়ে দে। 16। তাহলে আগে ছিল কত? আগে ছিল আমার 12.4, আর এখন বেরোছে কত? 16। তাহলে আমরা মনে করো 16 বিয়োগ 12.4 যদি করি তাহলে আমাদের উত্তর বের হয়ে যাবে। আগে ছিল, মানে এখন বেরোছে 16%, হ্যাঁ, আগে ছিল 12.4%। তাহলে পার্থক্য হয়েছে হলো 3.6%, কেমন? তাহলে সঠিক উত্তর কই? 3.6% বৃদ্ধি পাবে। এই যে অবশ্যই 3.6%। এই বৃদ্ধি পাচ্ছে না হ্রাস পাচ্ছে? হ্রাস পাচ্ছে তো, কারণ আগে এই এখন বেরোইছে 16.5, আর আগে ছিল কত? 12.4, তার মানে বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, 3.6 বৃদ্ধি পাচ্ছে। নেক্সট, পোর্টফোলিও বিনিয়োগের উদ্দেশ্য কি? মোস্ট রিপিটেড একটা কোশ্চেন। দেখেন পোর্টফোলিও, এই যে পোর্টফোলিও, পোর্টফোলিও বাংলায় বলে পত্রকোষ তত্ত্ব। বাংলায় কি বলে? পত্রকোষ তত্ত্ব। তো এটার মূলত কি করা হয়? মনে করো তোমার কাছে মনে করো 1 লাখ টাকা আছে। কয় লাখ টাকা আছে? 1 লাখ টাকা আছে। এখন এই 1 লাখ টাকা তুমি একটা সিকিউরিটি বা একটা প্রকল্পে বিনিয়োগ না করে মনে করো তুমি 4টা সিকিউরিটিতে বিনিয়োগ করলে, এ বি সি ডি। এটা মনে করো একটা বিনিয়োগ করলাম মনে করো 30,000, একটা বিয়োগ করলাম 50,000, বিনিয়োগ করলাম 50,000, ঠিক আছে? একটা বিনিয়োগ করলাম হচ্ছে 15,000, আর একটা বিনিয়োগ করলাম 5,000, কেমন? অলরাইট।
তাহলে দেখো এ সিকিউরিটিতে বিনিয়োগ করছো 30,000, বি সিকিউরিটিতে বিনিয়োগ করছো 50,000, তাহলে 50 80, 50 30 80, সিতে বিনিয়োগ করছো 15,000, ডিতে বিনিয়োগ করছো 5,000, টাকা ছিল 1 লাখ। এখন এই 1 লাখ টাকা যদি তুমি একটা প্রকল্পে বিনিয়োগ করতে তাহলে লস খাইলে পুরো 1 লাখ টাকাই লস হয়ে যেত, কিন্তু তুমি চালাকি করে কি করছো, এটা মেলাগুলা প্রকল্পে বিনিয়োগ করছে। এই জন্য এই যে একটা ছেলে একটু আগে কমেন্ট করলা না যে ডোন্ট, এই যে এই লাইনটা, এটা হলো ওয়ারেন বাফেটের একটা বিখ্যাত উক্তি, ডোন্ট পুট ইয়োর অল এগস ইন ওয়ান মানে কি একটা বাস্কেট। ডোন্ট পুট ইয়োর অল এগ ইন ওয়ান বাস্কেট। তোমার সব ডিম, তোমার ডিম না, মূলত বুঝাইছে যে যে সকল ডিম এক ঝুড়িতে না রাখতে। তাহলে একটা বিনিয়োগ, আমি যদি একটা প্রকল্পে বিনিয়োগ করি তাহলে লস খেলে পুরোটাই লস খাবো, কিন্তু আমি যখন মাল্টিপল খাতে বিনিয়োগ করব, একটাতে যদি আমি কোনো কারণে লস করিও বাকিগুলো আমি লাভ করলে সেই লসটা আমি পূরণ করে আমার দিন শেষে সেই প্রফিটটাই হবে। কেমন? তার মানে এটা হলো ঝুঁকি কমানো। এটা কি বেসিক্যালি ঝুঁকি কমানো। তাহলে পোর্টফোলিও বিনিয়োগের মাধ্যমে আমরা ঝুঁকিটাকে কমাই, ঝুঁকিটাকে হ্রাস করি। এবার দেখো পোর্টফোলিও তত্ত্বের উন্নয়নে কার অবদান সর্বাধিক। একটু আগে লিখছি হ্যারি, মানে বলছিলাম লিখিনি, হ্যারি মার্কুইজ। হ্যারি মার্কুইজ ইনি হচ্ছে হলো এই পত্রকোষ তত্ত্বের জনক। এরপরে আসি, হ্যাঁ হ্যারি মার্কুইজ, আচ্ছা আর নাই, সেটাই লাস্ট কোশ্চেন ছিল। তো ধন্যবাদ সবাই, ধন্যবাদ সবাইকে এত লং টাইম ক্লাস করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ, মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নিউ একটা চ্যাপ্টার নিয়ে এরকম একদম ক্র্যাশ প্রোগ্রাম, মানে A to Z। এটা আমি বিলিভ করি, এই যে অধ্যায়টা আমি করাইছি, আপনি অনলাইনে যে কোনো স্যারের ক্লাস করেন, যেখানে খুশি ক্লাস করেন, এই অধ্যায়ের বাইরে আর কোনো কিছু নাই, কিছুই নাই আসলে। কেমন? তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরকম কিছু করব। আপনাদের অনেকের একটা রিকমেন্ডেশন ছিল তৃতীয় অধ্যায়টা অর্থের সময় মূল্যটা আগে আনার জন্য। তো ইনশাল্লাহ অর্থের সময় মূল্যটা আমরা হয়তো বা আগেই করাই দেবো তোমাদের। কেমন? তোমরা যেভাবে চাইবে, যেভাবে বলবে সেভাবেই হবে, ঠিক আছে? মোদের বিদ্যালয়ে তোমাদের চাওয়া অনুযায়ী চলবে, অলরাইট? আমাদের চাওয়া পাওয়ার কোনো কিছু নাই তোমাদের কাছে, তোমরা যেটা চাবা সেটাই হবে, অলরাইট? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্ত। উইশ অল দ্য ভেরি বেস্ট। আসসালামু আলাইকুম।